Assalamualaikum warahmatullah. Hello and welcome to another episode of Thoughts Unchained. It's been a while that we have the same face with us today. Or voice, yes. অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাই আপনাদের চেহারা দেখা যায় কেন? I assure we have চেহারাস. But we want to keep the feel of the podcast because podcast হলে সুবিধা হচ্ছে যে অনেকগুলো স্টেশনে এটা শেয়ার করা যায়, not just YouTube. You will be distracted by our চেহারাস. এইজন্য আমরা চেহারা রাখি নাই. প্লিজ আনব ভাই, আল্লাহ চেহারা দিছে, খারাপ কিছু দেয় নাই। ওই জন্যই তো যাতে ডিস্ট্রাক্টেড না হয় এইজন্য আমরা just the voice যা শুনবে তারা, না হলে they would focus on your appearance. Right. Moreover, face is less important. What we are saying is more important. Oh, deep thought. We don't want to take things away from what we say. Yes. All right. As the objective of our podcast is to unchain our thoughts. So, আমরা আমাদের last discussionটা থেকে continue করব. In the last discussion, we have left. And welcome to the new audience. Hopefully, আপনারা আমাদের পেজে যাবেন এবং আগের পডকাস্টটা আপনারা দেখবেন. Just to welcome you guys, this is a series that we're doing. It's called Pursuit of Life, in which আমরা ডিসকাস করতে চাচ্ছি আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট ইজ লাইফ অ্যান্ড আমাদের লিড কীভাবে করা উচিত. আজকের ডিসকাশনটা ওইটারই কন্টিনিউয়েশন, যেখান থেকে আমরা লাস্ট আলোচনা আমরা চেষ্টা করেছি এটা বলার যে what makes us free, as in like আমরা কি are we really free to decide what should make us happy and how to be happy. এবং আজকে আমরা যেখান থেকে কন্টিনিউ করব যে man is not truly free, right? এবং হাউ উই আর নট ফ্রি, এটা যেভাবে আমরা লাস্ট ডিসকাস করেছি, আমরা এখান থেকে যে জায়গাটা নিয়ে যেতে চাচ্ছি আপনাদেরকে যে ইফ উই আর নট ফ্রি দেন অ্যান্ড উই ওয়ার নট ফ্রি টু ডিসাইড উইচ ইনস্টিং হ্যাজ টু বি ফলোড ইন উইচ ওয়ে. আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম সেইং. অ্যান্ড আজকে ডিসকাশনে যারা নতুন এসছেন তারাও ক্লিয়ার হয়ে যাবেন আমরা কোথা থেকে আলোচনা নিয়ে যাচ্ছি. আমাদের আজকের টপিক অফ ডিসকাশন ইজ সায়েন্স উইল সেট মি ফ্রি. রাইট, ইন আওয়ার সোসাইটি আমরা বিশ্বাস করি যে সায়েন্স ইজ অল দি অ্যান্সার. সো লাস্ট ডিসকাশন থেকে যদি আর্গুমেন্টটা আসে যে ফাইন, যে আমরা জানি না আমরা কী করবো, দেন সায়েন্স উইল টেল আস হোয়াট টু ডু. সো আজকের ডিসকাশনটা হচ্ছে ইজ ইট রিয়েলি দ্য কেস. সো আনফ ভাই, ওয়েলকাম ব্যাক টু দ্য স্টুডিও. Thank you. Can you please elaborate to begin with? Why did we even choose this title? আচ্ছা, আমি একটা ডিসক্লেমার দিয়ে নিই. এই ডিসক্লেমারটা হচ্ছে টু প্লিজ দ্য গডস অফ সায়েন্স, যাতে তাদের র্যাথ আমাদের উপর না পড়ে. সেটা হচ্ছে আমরা বিজ্ঞান বিদ্বেষী না, ঠিক আছে? আমরা অ্যান্টি বিজ্ঞান না, আমরা বিজ্ঞানকে অস্বীকার করি না, বিজ্ঞানের অস্তিত্বকে অস্বীকার করি না, ঠিক আছে? সো বাট আমরা এই কথাটা বলে নিচ্ছি বিকজ আমরা হয়তো বা একটু ক্রিটিক্যালি দেখবো সায়েন্সকে. সো যারা সায়েন্সের অনুসারী, রাইট, তারা হয়তো বা অনেকটা এনরেজড হতে পারেন আমাদের কিছু কথা শুনে. সো যাতে আপনারা এনরেজ না হন এই জন্য আগে ডিসক্লেমারটা আমি দিয়ে নিলাম. এখন এই ডিসক্লেমারটা কেন দেওয়া লাগতেছে, এটা হচ্ছে ফার্স্ট কথা. সেটা হচ্ছে যে আমরা যদি দেখি আমাদের সোসাইটিতে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে সিক্রেট যদি ধরি, যে জিনিসের বিরুদ্ধে কথা বলা যায় না, তাহলে ওয়ান অফ দ্য থিংস যেটা হচ্ছে সিক্রেট, যেটার বিরুদ্ধে কথা বললে মানুষ অথবা কিছু মানুষ অনেক চাতে, অথবা যেটার বিরুদ্ধে কথা বললে, বিরুদ্ধে না, যেটার বিষয়ে ইভেন প্রশ্ন করলে, ইভেন সাধারণ প্রশ্ন করলে, যেটার অনেকে এটাকে অফেন্সিভলি নেয়, ওয়ান অফ দোজ থিংস ইজ সায়েন্স, রাইট? কারণ যখনই আলোচনা করা হয়, ধরে নেওয়া হয় যে ইট ইজ গিভেন, যে একটা সায়েন্টিফিক ট্রুথ মানে ট্রুথ, এটা হচ্ছে গিভেন. সো এখানে প্রশ্ন করার কোনো জায়গা নাই, রাইট? সো কোনটা বেটার সায়েন্টিফিক ট্রুথ সেটা নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে, এরকম একটা ইমপ্রেশন দেওয়া হয়. সো আগেই তার মানে এই ডিসক্লেমারটা আমার দিয়ে নেওয়া লাগছে
because of the kind of semi-sacred status that has been given to science. রাইট অ্যান্ড আমরা আজকে আসলে আলোচনা করব যে সায়েন্স আসলে এরকম একটা সেমি সিক্রেট স্ট্যাটাস ডিজার্ভ করে নাকি করে না, এবং আসলে এটা এরকম কোনো জিনিস নাকি যেটাকে সায়েন্টিফাই করতে হবে আর যেটাকে এরকম এক ধরনের পবিত্র অবস্থান দিতে হবে আমাদের সাইকিতে, আমাদের চিন্তাতে, এবং যেটাকে যে আসলে আমরা প্রশ্ন করতে পারবো না। সো এটা আগে ডিসক্লেমার দিয়ে নিলাম। সো ডোন্ট হেট অন আস অর ডু ইফ ইউ উইল, এনিওয়ে, বাট ইভেন ইফ ইউ হেট অন আস আমাদের পয়েন্টগুলো খেয়াল করেন, হ্যাঁ, দের ইজ সামথিং টু ফর এভরি ওয়ান। এনিওয়ে, তো এখন পয়েন্টটা হচ্ছে যে ওয়াই দিস টাইটেল, এই টাইটেলটা আপনার এক্স্যাক্ট কোয়েশ্চেনটা এটাই ছিল। তো আমরা যদি দেখি সোসাইটিতে একটা দুই ধরনের ন্যারেটিভ আছে। দুই ধরনের ন্যারেটিভটা আমি বলি। একটা ন্যারেটিভ আমরা যদি দেখি, স্পেশালি এটা ইউনো যারা মোর এডুকেটেড পিপল, রাইট, শিক্ষিত যারা, তাদের মধ্যে দেখা যায় যে আই বিলিভ ইন সায়েন্স, আমি বিজ্ঞানে বিশ্বাস করি। এটা কিন্তু একটা ন্যারেটিভ। এটা আমরা প্রায় দেখি যে যখন আমরা ডিসকাস করি কারোর সাথে, স্পেশালি যখন এই ডিসকাশনটা হয় আপনার ফান্ডামেন্টাল কোনো বিষয় নিয়ে, রাইট, যে জীবনের উদ্দেশ্য, স্রষ্টা আছে নাকি নাই, এই ধরনের ফেইথ এটা কতটুকু রিজনেবল, কতটুকু আনরিজনেবল, কথার কথা যে এই ধরনের ডিসকাশন যখন হয় তখন একটা গ্রুপ অফ পিপল অলওয়েজ বলে যে আমরা আসলে বিজ্ঞানে বিশ্বাস করি। ওকে, এবং ওইখানেই অনেক সময় কিন্তু ডিসকাশনটা শেষ হয়ে যায়, কিন্তু শেষ না হলে আবার আরেকটা জায়গায় টার্ন নেয়। সেই টার্নটা হচ্ছে যে হচ্ছে সাপোজ কোনো একটা বিশ্বাস উপস্থাপন করছে, লাইক সে বলতেছে আমি স্রষ্টায় বিশ্বাস করি, অথবা আমি কোনো একটা পার্টিকুলার ফেইথে বিশ্বাস করি। সে বলার চেষ্টা করে যে আমি স্রষ্টায় বিশ্বাস করি কারণ স্রষ্টায় বিশ্বাস হচ্ছে বৈজ্ঞানিক, রাইট। সো যখন ডিবেট হচ্ছে এই দুই ব্যক্তির মধ্যে, একজন বলছে হ্যাঁ আই বিলিভ ইন সায়েন্স, আই ডোন্ট বিলিভ ইন ফেইথ, আই ডোন্ট বিলিভ ইন রিলিজিয়ন, আই ডোন্ট বিলিভ ইন রেভেলেশন, ঠিক আছে, সে বলল। অপর ব্যক্তি যখন যেটা বলে সেটা হচ্ছে যে বাট রেভেলেশন ইজ সায়েন্টিফিক, বাট গড ইজ সায়েন্টিফিক, রাইট। সায়েন্স তো গডকে প্রুফ করে, সায়েন্স তো হচ্ছে রেভেলেশনকে, যেটা নিয়ে একটু অনেক বড় ডিসকাশন আছে, আমরা পরে আসবো, রেভেলেশনকে প্রুফ করে, রাইট। সো সে বলার চেষ্টা করে যে আমি এই বিশ্বাসগুলো, আমি যে বিশ্বাসগুলো আপনার সামনে উপস্থাপন করছি, এই বিশ্বাসগুলা সত্য কারণ এগুলা বৈজ্ঞানিক। Science has predominantly become the standard. That's the point. So এই দুটো ন্যারেটিভের মধ্যে একটা আন্ডারলাইন, দুজনে কিন্তু অ্যাকচুয়ালি একই জায়গা থেকে আসতেছে, দুইজন একই জায়গা থেকে আসতেছে। সেটা হচ্ছে দুইজনেরই ফাউন্ডেশন, আমি যদি চিন্তা করি তাদের চিন্তার ফান্ডামেন্টাল জায়গাটা হচ্ছে যে সায়েন্স ইজ ট্রুথ, রাইট। বাট এইটাকে যখন এই ডিসকাশনটা হয় কখনো এই ফান্ডামেন্টাল জায়গাটাকে কোশ্চেন করা হয় না, রাইট। সো প্রশ্ন হচ্ছে যে এই ফান্ডামেন্টাল জায়গাটাকে না প্রশ্ন করেই এই সুপারফিশিয়াল একটা ডিসকাশন করা হয়। সো আজকে আমরা যেটা করার চেষ্টা করব যে আমরা আসলে এই ফান্ডামেন্টাল অ্যাজাম্পশনটাকে একটু প্রশ্ন করার চেষ্টা করব যে ইজ সায়েন্স রিয়েলি আ ফাউন্ডেশনাল থট, ইজ সায়েন্স সামথিং যেটার মাধ্যমে আমরা শুধুমাত্র যেটার মাধ্যমে আমরা সত্যে পৌঁছাতে পারি, or is it not? সেটা নিয়ে একটু আমরা ডিসকাশন আজকে করতে চাই বেসিক্যালি। All right. So, would you elaborate on what we want to? ওকে, এখানে একটু ব্যাখ্যা করি। আসলে আমরা যেটা নিয়ে আলোচনা করছি এখন পর্যন্ত, এটা কিন্তু আসলে বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা আলোচনা করছি সায়েন্টিজম নিয়ে। এটা শব্দ আপনারা শুনছেন হয়তোবা, কি জিনিস সেটাই ডিসকাস করছি। সো সায়েন্স কি, সায়েন্টিজম কি, সেটা নিয়ে হয়তোবা একটু আলোচনা করব। বিকজ আমরা এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, ইনফ্যাক্ট যে ব্যক্তি বলে যে আই বিলিভ ইন সায়েন্স, এটা কিন্তু আসলে খুব একটা সায়েন্টিফিক কথা না, ঠিক আছে ফ্র্যাঙ্ক, এটা সায়েন্টিফিক কথা না, এটা হচ্ছে তার একটা বিশ্বাসের কথা, রাইট। সো ফেইথ, রাইট, এক্স্যাক্টলি, দিস ইজ ফেইথ। সো সায়েন্টিজম হচ্ছে একটা বিশ্বাস। বিশ্বাসটা কি? যে বিজ্ঞান যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, এমন কোনো কিছু নাই এই মহাবিশ্বে, রাইট, হিউম্যান এক্সিস্টেন্সে, আমাদের জীবনে, যেটার উত্তর বিজ্ঞান দিতে পারে না। এটা একটা আরেকটা অ্যাঙ্গেল, মানে দিস ইজ ওয়ান অ্যাঙ্গেল। আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে যে শুধুমাত্র বৈজ্ঞানিক সত্যই সত্য, অর্থাৎ যেটা অবৈজ্ঞানিক কোনো জাজমেন্ট অথবা অবৈজ্ঞানিক যে কনক্লুশন আপনি রিচ করলেন যে কোনো বিষয়ে, সেটা আসলে সত্য না, কারণ সেটা অবৈজ্ঞানিক। সো দিস ইজ বেসিক্যালি সায়েন্টিজম, ওকে। এবং আজকে বেসিক্যালি আমাদের কনসার্ন কিন্তু এটাই, টু ডিসকাস
break the idea of scientism by discussing the reality of science. Because আমরা যদি সায়েন্সের রিয়ালিটি নিয়ে কিছু আলোচনা করি এবং সায়েন্সের লিমিটস নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই সায়েন্টিজম এটা আসলে একটা, এক কথায় বলতে হলে যে এটা আসলে একটা ইটস অ্যান ইনকারেক্ট বিলিফ, রাইট? এটা আসলে একটা খুব আমরা যেটা পরে হয়তো বা কনক্লুশনে আসবো যে এটা খুবই ন্যারো মাইন্ডেড একটা ভিউ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অর অ্যাবাউট দ্য রিয়ালিটি। ওকে, সো এখন সায়েন্স কি একটু যদি ছোট করে বলে নিই। তো আসলে সায়েন্স কি, এটার কোনো স্পষ্ট উত্তর নাই, বিকজ দের আর সায়েন্সেস, দের ইজ নট ওয়ান সায়েন্স, রাইট? কেউ যদি চিন্তা করে যে দের ইজ ভেরি লিটল ইন কমন সাপোজ বিটুইন সায়েন্স লাইক suppose biology, right, and a science like suppose astronomy, দুটোই তো সায়েন্স, রাইট? সো যেটা আমি বলার চেষ্টা করছি যে সায়েন্সেস ডিল উইথ ডিফারেন্ট সাবজেক্ট এরিয়াজ অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, আমাদের ন্যাচারাল ওয়ার্ল্ডে বিভিন্ন জিনিস নিয়ে ডিল করে। সো বাট সবগুলো, সেটা হোক বায়োলজি, মানে সবগুলো সায়েন্স, সেটা হোক বায়োলজি, সেটা হোক অ্যাস্ট্রোনমি, সেটা হোক জিওলজি, কেমিস্ট্রি, হোয়াট এভার, এদের একটা কমনালিটি আছে। কমনালিটিটা হচ্ছে যেটাকে আমরা বলি সায়েন্টিফিক মেথড। এরা পার্টিকুলার একটা মেথড ফলো করে, রাইট? সো এই সায়েন্টিফিক মেথডটাই বেসিক্যালি সায়েন্সকে ডিফাইন করে, এবং এই সায়েন্টিফিক মেথডের কিছু কমনালিটি আছে যেটা সব যে কোনো সায়েন্টিফিক এনকোয়ারির মধ্যে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে প্রথমত একটা হাইপোথেসিস থাকে, একটা সায়েন্টিস্ট বা গ্রুপ অফ সায়েন্টিস্ট তারা একটা প্রপোজাল দেয়, রাইট? একটা হাইপোথেসিস দেয়। সো সাপোজ ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, ইজি এক্সাম্পল উড বি ওয়াটার বয়েলস at 100 degrees Celsius at room conditions, মানে রুম at 1 atmospheric pressure, রাইট? তো একটা হাইপোথেসিস প্রেজেন্ট করলো। তারপরে তারা কি করলো, এই হাইপোথেসিসটাকে তারা টেস্ট করলো কিভাবে? অবজার্ভ করলো, এক্সপেরিমেন্ট করলো। তারপরে যখন তারা একটা সার্টেন নাম্বার অফ এক্সপেরিমেন্ট করে তারা স্যাটিসফাইড হয় যে ঠিক আছে আমাদের রেজাল্টগুলো অ্যাকুরেট, এক্সপেরিমেন্টের রেজাল্টগুলো, রাইট? তারপরে তারা এই হাইপোথেসিসটাকে ইদার প্রুফ করে নয়তো নালিফাই করে, রাইট? সো এক কথায় বলতে হলে হাইপোথেসিস, অবজারভেশন, এক কথা হইল না, বাট ইউ গেট দ্য পয়েন্ট। হাইপোথেসিস, অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন, জাজমেন্ট, রাইট? সো ফর্মাল ডেফিনেশন আছে সায়েন্টিফিক মেথডে, গুগল করে নিয়েন, বাট দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। সো বিষয়টা হচ্ছে যে এটা দিস ইজ কমন ইন অল এনি ডিসিপ্লিন যেটা নিজেকে সায়েন্স বলে বা সায়েন্স বলতে চায়। যেমন অনেক ডিসিপ্লিন আছে যেগুলো নিজেকে সায়েন্স বলতে চায় বাট অ্যাকচুয়ালি সায়েন্স না, ঠিক আছে? Psychiatry. No offense to psychiatrists or psychologists or whoever, but এটা নিয়ে ইন্টারেস্টিং একটা, জাস্ট যদি একটু 1 সেকেন্ডে বা 30 সেকেন্ডে বলি, we are the people who admire everyone. Right, exactly. But for example, যে আপনার নাম শুনবেন কার্ল পপার, he's a philosopher of science, 20th century. So সে একটা থিওরি দিছিল ফলসিফিকেশন। তার বক্তব্য ছিল যে কোনো কিছুকে সায়েন্স হইতে হলে ওইটাকে ফলসিফাই করা, ওইটাকে ভুল প্রমাণিত করার একটা ওয়ে থাকতে হবে। তো সে তখন বেসিক্যালি ফ্রয়েডকে স্টাডি করলো, মানে ফ্রয়েডের সাইকোঅ্যানালিটিক প্রসিডিওরগুলোকে স্টাডি করলো। সে চিন্তা করলো যে ফ্রয়েডের সাইকোঅ্যানালিটিক থিওরিগুলোকে আমরা কিন্তু ফলসিফাই করতে পারি না, রাইট? বিকজ প্রত্যেকটার পৃষ্ঠে আমরা আরেকটা এক্সপ্লেনেশন নিয়ে আসতে পারি। তো তখন সে প্রশ্ন করলো, আচ্ছা যে জিনিসটাকে ফলসিফাই করার কোনো ওয়ে নাই সেটা কি আদৌ সায়েন্স নাকি না, রাইট? সো সেই জন্যই বললাম যে অনেক সায়েন্সেস আছে যারা নিজেদেরকে সায়েন্স, স্পেশালি সোশ্যাল সায়েন্সেস, যারা নিজেদেরকে সায়েন্স হিসাবে দাবি করে, যেটাকে হয়তো বা যারা হার্ড সায়েন্টিস্ট, রাইট, যারা ফিজিসিস্ট অ্যান্ড যারা লাইক জিওলজিস্ট অ্যান্ড সো অন, দে ডু নট রিগার্ড দোজ থিংস অ্যাজ সায়েন্স, রাইট? মানে ইন আদার ওয়ার্ডস যে কোনো হাইপোথেসিস কে ডিসপ্রুভ করার একটা প্রসেস থাকতে হবে, রাইট, টু বি আ সায়েন্টিফিক হাইপোথেসিস। এটাকে তারা অনেক স্ট্রেচ করছে। কেন বলতেছি? বিকজ আমরা যেটা হয়তো বা সামনে ডিসকাশনে দেখবো যে অনেক জিনিস যেগুলো আসলে সায়েন্সের পারভিউর মধ্যেই নাই, সেগুলোকে তারা হাইপোথেসিস করায় তারা বলার চেষ্টা করছে যে লোক এই হাইপোথেসিসের ধোপে টিকে না, রাইট, ইনভেস্টিগেশন করলে টিকে না, সো দেয়ারফর দিস ইজ আ ফলস হাইপোথেসিস। বাট হয়তো বা ওই জিনিসটা একটা সায়েন্টিফিক হাইপোথেসিসই না, সেটা হয়তো আমরা আরো সামনে discussion করলাম। So this is basically the main gist of what we are going to do. This is science 101 by the way. Not exactly science 101. 102? No, not 102. It's more like science minus 101. In the sense that আমরা সায়েন্সের ভিতরের লেয়ারে যাচ্ছি, আমরা সায়েন্সের ফান্ডামেন্টালস নিয়ে আমরা আলোচনা করছি। মানে আজকের ডিসকাশনটা অ্যাকচুয়ালি সায়েন্টিস্টদের ডিসকাশন না, আজকের ডিসকাশনটা হচ্ছে যারা সায়েন্স নিয়ে চিন্তা করে তাদের ডিসকাশন। দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে, যেটা ইনশাল্লাহ আমরা
সামনে No, আরো just to discussion add on to this, I did get these comments যে ভাই আলোচনাগুলো খুব philosophical. So my answer was define a life without philosophy. define a life without thought really. Define a life without thought. এখন and আচ্ছা fine, let's go on and Let's see. move on. let's move on যারা যারা এখনো চলে যেতে চাচ্ছেন প্লিজ ডোন্ট লিভ or leave I mean তো সামনে আরো মজার জিনিস আছে Anyway. তৌসিফ ভাই জি ছিলাম আমি ছিলেন আছেন থাকবেন রাইট হ্যাঁ মনোযোগ দিয়ে শুনতেছিলাম আহনাফ ভাই কিছু কথা বলছে আমি তো কম বুঝি কিছু জিনিস একটু মাথার উপর দিয়েই গেল আর কি প্লিজ আপনি লজ্জা দিয়েন না আমাদেরকে কারণ I admire him. I learned many things from him. Yes, true. We all do from everyone. Each other. Yes. Oh, by the way, we do have Mahmood with a knee today. Assalamualaikum. Walaikum salam, Mahmood bhai. All right, Tausif bhai, science আমাদেরকে কি বলে? আহনাফ ভাই তো যেভাবে শুরু করলো মানে আমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছি আমরা তো চিন্তা করতেছি যে কেন সায়েন্স নিয়ে পড়লাম, এগুলা তো না পড়লেই হইতো আর কি। আমি একটু পজিটিভলি বলি, হ্যাঁ কিছু জিনিস পজিটিভলি বলি, উনিও পজিটিভই বলছে। হ্যাঁ ছিল, কিছু তো পড়াশোনা করছি মনে হয়। আচ্ছা, যেটা বলতেছিলেন হোয়াট ক্যান সায়েন্স টেল আস অর ডু উইথ আস। সো কিছু জিনিস তো আহনাফ ভাই বললেন। ফার্স্ট অফ অল দেখেন সায়েন্সের মানে সায়েন্সই তো বেসিক্যালি সব কিছু করতেছে অ্যাপারেন্টলি যদি আমরা দেখি। অল দ্য ডিভাইসেস উই ইউজ দিজ আর রেজাল্টস অফ সায়েন্টিফিক রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশনের পর থেকে যদি আমরা দেখি যে সব কিছু মানে সায়েন্স দুনিয়াকে কাঁপায় দিছে আর কি। অ্যান্ড অল দ্য ডিভাইসেস উই সি দিজ আর অল দেয়ার অ্যাচিভমেন্ট অ্যাজ দে মানে অ্যাজ উই সায়েন্টিস্ট প্রোক্লেইম। জিনিসটা আসলে কিভাবে কাজ করে, কি সায়েন্স আমাদের কি দেয়, আহনাফ ভাই যেভাবে বলতেছিলেন, আমি যদি জিনিসটাকে আর একটু এক্সাম্পল দিয়ে ক্লারিফাই করার চেষ্টা করি। সায়েন্সের কাজটা খুব সিম্পল। ও যেটা করে এটা হচ্ছে যে কোনো ফিজিক্যাল ব্যাপার, নট মেটাফিজিক্যাল। মেটাফিজিক্স মানে যেগুলা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্মেল নেওয়া যায় না, এগুলা তার না, মানে তার সাবজেক্ট অফ ডিসকাশন না, এবং তার এখানে ইন্টারফেয়ার করা উচিত না। এটা ওই যে ভাই যেটা বলতেছিলেন যে সায়েন্টিজমে যারা বিলিভ করে তারা, আমি জানি না যে তারা ফিজিক্স মেটাফিজিক্সকে আলাদা করে কিনা। অনেকে করে, ম্যাক্সিমাম লোকই করে না, এবং করা যে দরকার এটাও মনে করে না, বা এই জিনিসটা বুঝেও না ইভেন সামটাইমস। হ্যাঁ, সো যে আমি যেটা বলতেছি যে যারা সায়েন্টিফিক ওয়ে অফ থিঙ্কিং করে তাদের এই ব্যাপারটা খুব ভালো করে বোঝা দরকার যে হোয়াট এভার ইজ ফিজিক্যাল এইটা আমাদের সায়েন্সের টপিক, এবং এইটা নিয়ে আমরা কাজ করব। মেটাফিজিক্স নিয়ে আমরা কাজ করব না, এবং আমরা ধরেই নিব যে মেটাফিজিক্স হচ্ছে সায়েন্সের বাউন্ডারির বাইরে, এবং উই শুড ইউজ আওয়ার মেনি আদার ওয়েজ অফ থট লাইক আওয়ার রেশনাল থিঙ্কিং প্রসেস অর ম্যাথমেটিক্যাল থিঙ্কিং, লজিক্যাল থিঙ্কিং, ওগুলা দিয়ে আমরা ওই জিনিসগুলোকে ডিফাইন করার চেষ্টা করব। হিস্ট্রিকে আমরা হিস্ট্রির পার্সপেক্টিভ থেকে দেখব, জিওগ্রাফি যেটা ওইটাকে ওইটার পার্সপেক্টিভ থেকে দেখব। সব কিছু সায়েন্সের মধ্যে এনে ঢুকাবো না। এটা হচ্ছে গ্রেট মিস্টেক, যেটা যারা সায়েন্টিজমে বিলিভ করে তাদের এই প্রবলেমটা আছে, যেটা আমার কাছে মনে হয়। কি প্রবলেম সায়েন্টিজমে? সায়েন্টিজমের প্রবলেম হচ্ছে তারা ধরেন সব কিছুকে মনে করে যে সব কিছু সায়েন্স দিয়ে এক্সপ্লেইন করা পসিবল, ইভেন মেটাফিজিক্স। এটা তো প্রবলেম। মানে মেটাফিজিক্সকে আপনি কীভাবে সায়েন্স দিয়ে এক্সপ্লেইন করবেন? আমি এর জন্যই বলতে চাচ্ছিলাম যে সায়েন্স কীভাবে কাজ করে এটা দেখার ব্যাপার। যে কোনো ফিজিক্যাল থিং এইটাকে সায়েন্সের কাজ হচ্ছে ওর ফ্লো চার্ট যেটা, এটা ফার্স্টে ও তার সেন্সরি অবজারভেশন মানে তার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা বাংলায় যদি বলি, হ্যাঁ, এবং হচ্ছে স্মেল, এগুলা দিয়ে এই সেন্সরি অর্গ্যানগুলো দিয়ে এই সেন্সরি অর্গ্যানগুলো দিয়ে সে ফার্স্টে ওই ম্যাটারটাকে খুব ভালো করে অবজার্ভ করবে। এটা হচ্ছে তার ফার্স্ট কাজ। সো যেটা মেটাফিজিক্যাল ওইটাকে সে অবজার্ভ করবে কেমনে, কী দিয়ে অবজার্ভ করবে? দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। সো সেন্সরি অবজারভেশন ইজ দ্য ফার্স্ট স্টেপ যেটা সায়েন্স করে থাকে। সেন্সরি অবজারভেশন দিয়ে সে একটা হাইপোথিসিস বা একটা ধারণা ডেভেলপ করে, একটা ধারণাকে দাঁড় করায়, একটা স্টেটমেন্ট দাঁড় করায় যে এইটা মে বি কারেক্ট, মে বি ইনকারেক্ট, উইচ নিড টু বি এক্সপেরিমেন্টেড ইন অর্ডার টু ফাইন্ড ওয়েদার ইট ইজ ট্রুথ অর ফলসুড। আমি কি বুঝতে পারছি? সো সেন্সরি অবজারভেশন, দেন হাইপোথিসিস। হাইপোথিসিসটা যখন দাঁড়িয়ে গেল তখন সে যেটা করবে এটা হচ্ছে সে
এক্সপেরিমেন্টের মধ্যে এটাকে নিয়ে আসবে, একটা এক্সপেরিমেন্টাল ফ্রেমওয়ার্ক ডিজাইন করবে যেখানে একটা টেস্ট গ্রুপ থাকবে আর একটা কন্ট্রোল গ্রুপ থাকবে। মানে কি কন্ট্রোল গ্রুপ মানে হচ্ছে, আমি এক্সাম্পল দিব যাতে বুঝতে সুবিধা হয় এবং খুব ছোট এক্সাম্পল দিব যাতে ইভেন মানে যারা লেইম্যান তারাও যাতে বুঝতে পারে, রাইট? সো টেস্ট অ্যান্ড কন্ট্রোল গ্রুপ থাকবে। সো এই এক্সপেরিমেন্ট যদি কোনো পজিটিভ রেজাল্ট দেয়, ওই সায়েন্টিফিক মানে ওই ইয়েটাকে ফিলসফি বা ওই হাইপোথিসিসটাকে আমরা বলবো এটা একটা থিওরির পর্যায়ে দাঁড়াইছে। তাহলে সেন্সরি অবজারভেশন, দেন হাইপোথিসিস, দেন আমি এক্সপেরিমেন্ট করলাম, এক্সপেরিমেন্টটা যদি পজিটিভ রেজাল্ট দেয়, আমার এক্সপেরিমেন্টটা যদি পজিটিভ রেজাল্ট দেয় ওইটা থিওরি হবে। পৃথিবীতে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন এনভায়রনমেন্টে বিভিন্ন মানুষ এই সেম এক্সপেরিমেন্টটা যদি করে দেখতে পায় যে এটা পৃথিবীর সব জায়গায় ইরেসপেক্টিভ অফ এনি সিচুয়েশন অ্যান্ড সার্কামস্ট্যান্সেস এই স্টেটমেন্টটা বা এই হাইপোথিসিসটা কারেক্ট, তাইলে এই থিওরিটা একটা ল এর মর্যাদা পাবে, যেটাকে আমরা ন্যাচারাল ল ও বলে থাকি। আমি কি বুঝাইতে পারছি? সো লটা কিভাবে আসে? ইজ ইট কন্ট্রোল অর কি বললেন আপনি? টেস্ট অ্যান্ড কন্ট্রোল। আমি এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন, যদি কেমন এক্সাম্পল দিব, একদম লেইম্যান এক্সাম্পল যদি দিই, যেমন এখন মশার উপদ্রব বাড়ছে, হ্যাঁ, মশা নিয়ে একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করি, চলেন। কি করলাম, একটা অবজারভেশন দাঁড় করাইলাম যে দিনের বেলা দেখবেন মশা বাসায় খুব বেশি ঢুকে না, একটা দুইটা এডিস মশা এগুলো কামড়ায়, বাট নর্মালি মশা আপনাকে অ্যাটাক করে না দিনের বেলা। তাহলে আমি হাইপোথিসিস, আমার অবজারভেশন থেকে আমি যেটা দেখলাম যে মসকিউটোস দে অ্যাটাক অ্যাট নাইট, মানে সন্ধ্যা নাইমা আসলে মশা ঢুকে। তাহলে এটা আমার একটা হাইপোথিসিস অবজারভেশনের বেসিসে, আমি এটা দেখছি, আপনারাও দেখছেন, হ্যাঁ, হাইপোথিসিস ডেভেলপ করলাম, মসকিউটোস দে অ্যাটাক অ্যাট নাইট। এখন চিন্তা করলাম তাহলে নাইট আর ডে দুইটার মধ্যে ডিফারেন্স কি? তার মানে আমার যে রুম এইটা যখন আস্তে আস্তে অন্ধকার হইতে থাকে তখন মশা ঢুকতে থাকে, রাইট? মশা ঢুকতে থাকে। তাইলে আমি এখন এক্সপেরিমেন্টটা কীভাবে করব? আমি দুইটা কাজ করব। এক্সপেরিমেন্টটাতে একটা কন্ট্রোল থাকবে আর একটা টেস্ট গ্রুপ থাকবে। তাহলে কন্ট্রোলে আমি কি করব, একটা রুম, পাশাপাশি দুইটা রুমের মধ্যে একটা রুমে আমি লাইট জ্বালায় রাখবো আর একটা রুম অন্ধকার রাখবো। তাইলে মশা কি করে, ওই আলো যতক্ষণ থাকে সে বাইরে ঘুরে বেড়ায়, যখনই দিনের আলো নিভতে থাকে তখন মশাগুলো হচ্ছে লাইটের দিকে দৌড়াইতে থাকে। তাহলে আমি যদি দেখি যে আমার অন্ধকার রুমটাতে মশা ঢুকে না আর আলো যেই রুমটাতে আছে ওইটাতে মশা ঢুকছে, তাইলে আমি বলবো যে আমার এই হাইপোথিসিসটা যে মসকিউটোস অ্যাটাক অ্যাট নাইট, দিস ইজ এ কারেক্ট হাইপোথিসিস, দেয়ারবাই ইট উইল বি রিগার্ডেড অ্যাজ আ থিওরি। এখন পৃথিবীর সব জায়গায় যত মানুষ এটা নিয়ে এক্সপেরিমেন্ট করবে এবং যত টাইমে, উইন্টার, সামার, ফল, যে কোনো সময় সে যদি এটা নিয়ে এক্সপেরিমেন্ট করে এবং যদি দেখে যে না, ইরেসপেক্টিভ অফ সিচুয়েশন অ্যান্ড সার্কামস্ট্যান্সেস মসকিউটোস দে অ্যাটাক অ্যাট নাইট, তাইলে আমার এইটা মসকিউটোর ক্ষেত্রে একটা ন্যাচারাল ল হিসাবে দাঁড়াবে, ঠিক আছে? সো এই সেম এক্সাম্পলটা আপনার যত টাইপের সায়েন্টিফিক ডেভেলপমেন্ট আছে সব ডেভেলপমেন্ট সেম ক্রাইটেরিয়া ফলো করে এবং একইভাবে তারা হচ্ছে অন্য যে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট যতই কমপ্লিকেটেড হোক এই জিনিসটা এরা মেনটেন করবে। সো আমি যেটা বলতেছিলাম যে সায়েন্স এইভাবেই আমাদেরকে সব কিছু বলতে শেখায় বা বোঝাইতে শেখায় এবং এইটা হচ্ছে সায়েন্সের কাজ, এইভাবে সে কাজ করে। এনিথিং আদার দ্যান দিস ইজ আ হাইপোথিসিস অর সামটাইমস আ থিওরি, অ্যান্ড সায়েন্টিস্টরাই এটাকে অ্যাগ্রি করে যে হাইপোথিসিস অ্যান্ড থিওরি আর নট ল, দে আর নট ন্যাচারাল ল। আর এইটাতে একদম অ্যাবসোলুট বিলিভ করা, দিস ইজ ইনকারেক্ট তাদের মতেই। বাট দেখা যায় যেটা, যারা সায়েন্টিজমে বিলিভ করে তারা সামটাইমস কিছু হাইপোথিসিস অ্যান্ড থিওরি আইনেও বলতে চায় যে এটাকে আমাদের বিলিভ করা উচিত অ্যাজ ইফ ইট ইজ এ ন্যাচারাল ল অ্যান্ড ইট ইজ সামথিং উইচ নিড টু বি ইভেন ওয়ারশিপড সামটাইমস। আমার কাছে মনে হয় যে এইটুকু বললে, হোয়াট ক্যান সায়েন্স টেল আস? সো সায়েন্স টেল আস ইন দিস থিংস ইন দিস ওয়ে, রাইট? আজকে তৌসিফের কাছে জানতে পারলাম যে মশারি ওয়াজ আ সায়েন্টিফিক ইনভেনশন, রাইট? সো অলরাইট, মেশিন it's a machine, everything is machine. এইভাবে মশারি আছে না? Exactly it is a better machine. হ্যাঁ, বেসিক্যালি সায়েন্স হচ্ছে আপনার কলমের নিপ থেকে আমাদের প্যান্টের জিপার পর্যন্ত যা আছে সবই মেশিন এবং সবগুলোই আপনার ইয়ের জন্য আসছে, মানে আপনি কন্ট্রিবিউশন আপনার বেনিফিটের জন্য আসছে, কমফোর্ট। লাস্ট 3 ইডিয়টস কবে দেখছিলেন?
রাইট রাইট নো অফেন্স টু জিপারলেস প্যান্টস। মানুষ তো আসলে নিজে নিজে কিছু করে না, বুঝছেন? আমরা যতই পটপট করি সবকিছুই অন্য কারো কাছ থেকে শিখা। ভাই কারো না কারো কাছে শিখে এক্স্যাক্টলি সায়েন্সও কারো না কাছ থেকে শিখে আসছে। অলরাইট, that was really interesting. আজকে অনেক কিছু আমি নিজেও জানতে পারছি যেটা হয়তো আমাদের টিচাররাও শিখাতে পারে নাই। থ্যাঙ্কস ফর দ্য টিচিং অল অফ ইউ। মেহমুদ ভাইয়ের কাছে আজকে আসবো হচ্ছে ঠিক উল্টো জিনিসটা নিয়ে, সায়েন্স আমাদের কি বলতে পারে না। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আসলে কথা শুনতে শুনতে আমার গলা শুকিয়ে গেল, বুঝলাম না কথা বলতে বলতে হচ্ছে গলা শুকায়, কিন্তু শুনতে শুনতে আজকে গলা সবাই তো সায়েন্স নিয়ে বললো, এখন হচ্ছে অ্যান্টি সায়েন্স ডিসকাশন রাইট হবে। রাইট। সো আমাকে আসলে এই যে হেটার্সরা হেট করা শুরু করবে অ্যাজ আমি আসলে অ্যান্টি সায়েন্স পজিশন নিলাম। সো অ্যাকচুয়ালি আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আসলে সায়েন্সের বিপক্ষে আমরা না, বাট সায়েন্স নিয়ে যে অবসেশন এটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি। তো এই অবসেশনটাকে আসলে একটা এক্সাম্পল যদি বলি, গতকালকে হচ্ছে কি আমার বাচ্চার জন্য একটা জুতা কিনছি। তো জুতাটা তার খুব পছন্দ হয়েছে, সে পরে সারাদিন হাঁটাহাঁটি করতেছে। এরপর হচ্ছে বাসায় আসলো, আসার পরে বললাম যে জুতা খোলো, না খুলবে না। এরপর ঘুমাইতে গেল, জুতা খোলো, না খুলবো না। হ্যাঁ, মানে সে জুতাটাকে এত পছন্দ করছে, হি ইজ অবসেসড উইথ দিস থিং। হ্যাঁ, এরপরে সে রাতেও আসলে জুতাটা খুলতেছে না। সো আমরা আসলে এই যে জুতাটা প্রয়োজনীয় জিনিস, হ্যাঁ, এটা খুবই কমফর্ট, মানে আমাদেরকে হাঁটার সময় কমফোর্ট দেয়। সেম আসলে সায়েন্সও হচ্ছে কি আমাদের লাইফে অনেক কিছু দিচ্ছে। হ্যাঁ, আজকে সো কল্ড স্মার্ট লাইফ, এটার পিছনে কিন্তু সায়েন্সের কন্ট্রিবিউশন আছে। বাট অনেকে আসলে এই সায়েন্স এর প্রতি আসলে অবসেসড হয়ে যায়, আমরা এটাকে রিমুভ করতে চাচ্ছি। আপনার বাচ্চার মতো ওরা জুতা পরে ঘুমাইতে যাইতে চায়, জুতা পরেই ঘুমায়। তো রাইট। সো কয়েকটা উদাহরণ যদি শেয়ার করি, আসলে সায়েন্টিফিক অবসেশনটা আসলে কোন জায়গায় গেছে। আমি পড়তেছিলাম যে আমেরিকার অ্যারিজোনায় একটা ল্যাব আছে যারা ডেড বডি হচ্ছে গিয়া ইয়া করে রাখে, ফ্রোজেন করে রাখে। কেন ফ্রোজেন করে রাখে? কারণ হচ্ছে গিয়া যারা আশা করে, যারা সায়েন্টিজমে বিলিভ করে যে সায়েন্স উইল ওয়ান ডে সায়েন্স উইল ডু এভরিথিং, সব গোপন রহস্য, ইভেন সিক্রেট অফ লাইফ, এটাকেও সায়েন্স হচ্ছে গিয়ে বের করে ফেলবে, তখন আসলে সায়েন্স আমাদেরকে প্রাণ দিতে পারবে। কিন্তু আমার বডিটা যদি ডিকম্পোজ হয়ে যায়, যদি আমার লাশকে দাফন করা হয়, তাইলে তো আমার বডিতে প্রাণ দিতে পারবে না। সো ওই ল্যাবটার কাজ হচ্ছে গিয়া ওরা $2 লাখ হচ্ছে গিয়া দিয়ে হচ্ছে গিয়া দিলে আপনার বডিটা ফ্রোজেন করে রাখবে, নাইট্রোজেনের ভিতরে, মানে সর্ট অফ ডিপ ফ্রিজ। সো মানে এত টাকা খরচ করে হচ্ছে গিয়ে কিছু লোক তার বডিটা প্রিজার্ভ করতেছে ইন দ্য হোপ যে সায়েন্স হচ্ছে গিয়ে একদিন সিক্রেট অফ লাইফ আবিষ্কার করবে এবং সে আবার পৃথিবীতে বসবাস করবে। Science fiction comic became real. Captain America was that, right? 70 years frozen in time. Exactly. Tony Stark এর বাপ, right? Interesting. হ্যাঁ ভাই, Right. আরিজোনাতে আছে, জানতাম না, দেখতে হবে এটা। রাইট। সো এরকম আসলে ফিকশন হচ্ছে কি আমরা দেখতে পাই যে যখন আসলে জেমস ওয়েব টেলিস্কোপ লঞ্চ করা হইল রিসেন্টলি, যে ইট উইল ডিসকভার এভরিথিং, মানে পুরো মহাবিশ্বের সিক্রেট আমাদের হাতের নাগালে নিয়ে আসবে। তো এই যে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা টোটালি আসলে একটা অবসেশন ছাড়া আর কিছুই না। হ্যাঁ, মহাবিশ্ব সম্পর্কে জেমস ওয়েব টেলিস্কোপ আমাদেরকে হয়তো আরও কিছু ইনফরমেশন দিবে, কিন্তু এটা আসলে গিয়ে মানে আমাদের হাতের নাগালে সব কিছু নিয়ে আসবে, এই ধারণাটা আসলে সর্ট অফ অবসেশন। তো এরপরে যদি প্র্যাকটিক্যালি যাই, যে আসলে সায়েন্স আমাদেরকে, যেটা তৌসিফ ভাই বলল, যে আসলে সায়েন্স একটা প্রসেসে কাজ করে এবং আমাদেরকে কিছু ন্যাচারাল ল, হ্যাঁ, এগুলাকে অ্যাফার্মেশন দেয়, কনফার্মেশন দেয়, দিস ইজ দিস। হ্যাঁ, দেন হচ্ছে কি ওই ন্যাচারাল প্রসেসটাকে হচ্ছে গিয়ে আমরা বুঝে টেকনোলজিতে কনভার্ট করি, হ্যাঁ, যেটা আসলে মানুষের লাইফকে হচ্ছে ইজিয়ার করে। হ্যাঁ, তো এখন সায়েন্সের আসলে এই কাজটা মূলত সে যা অবজার্ভ করে ফিজিক্যাল থিং, হ্যাঁ, এটার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু আমাদের লাইফ কি শুধুমাত্র আসলে এই ফিজিক্যাল থিং, অবজারভেবল থিং এর মধ্যে সীমাবদ্ধ? আমাদের যে চিন্তা করার যে প্রসেস,
আমাদের মধ্যে যে রাইট রং এর যে একটা ধারণা, হ্যাঁ, কি করব আমি কি করব না, এই যে ধারণাগুলা, এটা কি আসলে সায়েন্স আমাদেরকে বলতে পারে কি না? ফর এক্সাম্পল, আমরা যদি ইউক্রেন অ্যান্ড রাশিয়া তাদের মধ্যে আসলে যুদ্ধটা চিন্তা করি, তো এখানে আসলে রাশিয়া যে সায়েন্টিফিক ইনোভেশনগুলা, যে ওয়ার ইন্ডাস্ট্রিটা, হ্যাঁ, দিস আর কন্ট্রিবিউশন অফ সায়েন্স। এখন রাশিয়ান সায়েন্টিফিক কন্ট্রিবিউশনগুলা তারা ইউক্রেনের উপর অ্যাপ্লাই করতেছে, এবং ইউক্রেন সায়েন্টিফিক যে অ্যাডভান্সমেন্টগুলো এগুলো দিয়ে ডিফেন্ড করার ট্রাই করতেছে। এখন এখানে কি সায়েন্স আসলে আমাদেরকে বলতে পারে যে শুড উই সাপোর্ট রাশিয়া অর শুড উই সাপোর্ট ইউক্রেন, হ্যাঁ, অর নিদার, হোয়াট শুড বি মাই পজিশন? এখানে কি আসলে সায়েন্স আমাদেরকে কোনো জাজমেন্ট দিতে পারে? তো আসলে এই জায়গাটা আসলে ইটস নট দ্য ফিল্ড অফ সায়েন্স। সায়েন্স আসলে এই জায়গাটা আমাদেরকে কোনো ডিরেকশন দিতে পারে না, হ্যাঁ। সো এটা হচ্ছে কি, ধরেন আসলে আমরা মানে একটা অবসেশনের জায়গা, সব জায়গায় সায়েন্সকে টেনে নিয়ে আসা, এখান থেকে হচ্ছে কি আমরা আমাদের অডিয়েন্সকে মানে গাইডলাইন দিতে চাচ্ছি, ওয়ার্ন করতে চাচ্ছি। ইটস এ ভেরি ডেঞ্জারাস অ্যাপ্রোচ। তো সেই মতে আসলে আমরা যদি দেখি যে আসলে রিসেন্ট টাইমে হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশে দেখতেছি ন্যাক্রোফেলিয়া, অথবা হচ্ছে গিয়ে যে লাশকে হচ্ছে গিয়া লাশের সাথে লাশকে ধর্ষণ করা হচ্ছে, অথবা ফিজিক্যাল রিলেশন করা হচ্ছে লাশগুলোর সাথে ডোম থেকে অথবা নানাভাবে। সো এটা হচ্ছে ওয়েস্টেও কিন্তু প্রিভ্যালেন্ট। এখন আপনি যদি সায়েন্টিফিক প্রসেসটা অ্যাপ্লাই করেন ন্যাক্রোফেলিয়ার উপরে, তাইলে আসলে যে মরে গেছে সে তো আসলে কি, তার তো কোনো আসলে ফিজিক্যাল প্রেজেন্স নাই, মানে সে কিছু আসলে ম্যাটার ছাড়া আর কিছুই না, হ্যাঁ, তার এখানে কনসেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই। তো এখন একজন যদি আসলে তার সাথে ফিজিক্যাল রিলেশন করে অ্যান্ড তখন সায়েন্স বলে যে সে সুখী হচ্ছে, তার ডোপামিন রিলিজ হচ্ছে, সো তার ডোপামিন রিলিজ হওয়া ইজ এ গুড থিং, সে সুখী হচ্ছে, তাহলে শুড ই সাপোর্ট ইট অ্যাকর্ডিং টু সায়েন্স? সমস্যা নাই তো, তাই না? সো আসলে এখানে হোয়াট শুড বি মাই আওয়ার পজিশন? তো সায়েন্টিফিক ওয়েস্ট কি ন্যাক্রোফেলিয়াকে অ্যালাউ করছে? নো, বিকজ সায়েন্সের জায়গায় আমাদের ডিসিশন দিতে পারে না। সেম আসলে আমরা ক্যানিবালিজমের কথা বলতে পারি, যে আসলে মানুষ মরে যখন যাচ্ছে তখন আসলে মাংস, তাই না, মাংসপিণ্ড সোর্স অফ প্রোটিন, তাহলে এটাকে আসলে হোয়াই শুডেন্ট উই ইট? প্রবলেমটা কি? তো সায়েন্স কিন্তু আসলে এখানে কোনো ডিসিশন দিতে পারতেছে না, অথবা সায়েন্স যে ডিসিশন দিচ্ছে সেটা কিন্তু আমরা নিতে পারতেছি না, হ্যাঁ। তো সেম ওয়েতে আসলে আমাদের লাইফের পারপাসটা কী হবে? আমরা আসলে যেমন আসলে আমরা হচ্ছে গিয়ে ধরেন আসলে সায়েন্স আমাদেরকে বলে আসলে আমরা একটা হেলদি লাইফ লিড করার জন্য কী কী খাইতে হবে, সকালবেলা কী নাস্তা করতে হবে, দুপুরবেলা কত ক্যালোরি খাইতে হবে, এই যে একটা হেলদি লাইফ স্টাইল এটা আমাদেরকে দিচ্ছে। কিন্তু আসলে এই হেলদি আমার বডিটা দিয়ে আমি আসলে কি করব, কি পারপাস সার্ভ করব? ক্যান সায়েন্স অ্যান্সার? সায়েন্স কিন্তু আমাকে কোনো পারপাস দিতে পারতেছে না, হ্যাঁ। সো দিজ আর দ্য ইস্যুস যেগুলো আসলে আমাদেরকে আমরা সলভ করার ক্ষেত্রে সায়েন্স ক্যানট অ্যান্সার অর সায়েন্স ক্যানট গিভ আ ডিরেকশন। সো দিস ইজ দ্য লিমিটেশন, যে অথবা আসলে সায়েন্সের যে অবসেশন, এই জায়গা থেকে হচ্ছে কি আমরা বের হতে চাচ্ছি। অর্থাৎ সাম লিমিটেশন, অর্থাৎ জুতা পরে হাঁটা উচিত, জুতা পরে ঘুমানো উচিত না। বাচ্চাটাকে এটা বুঝাইতে হবে আপনার। বাই দ্য ওয়ে, আমরা উই ডোন্ট মিন ইউ গাইস, হ্যাঁ, আমরাও লে পিপল, কিন্তু আমরাও লে পিপল। অলরাইট, বাট মেহমুদ ভাই এই জায়গা থেকে যে জায়গাটা হয়েছে যে just to this is where the labeling comes, right? মানুষজন বলে যে this is not science, this is a moral issue. This is how মানে তারা ওখান থেকে তো ডিফার করছে, সায়েন্স and not science. Isn't that the case? রাইট। সো আসলে মোরাল ইস্যুসটা যদি হয় তাহলে আসলে হাউ শুড উই ডিসাইড মোরাল ইস্যুস? Correct. That's the question. Arnav bhai, yes, you sound very scientific at times, by the way. এটা কি কমপ্লিমেন্ট ছিল না ইনসাল্ট ছিল? It depends on the discussion আপনি কোন দিকে নিয়ে যাবেন, and that's why the question comes to you. Does science rely on anything other than itself to establish its claim? এটা একটা বেশ ভালো প্রশ্ন।
অ্যাকচুয়ালি এটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন। কেন বলছি? কারণ হচ্ছে যারা বলে যে বৈজ্ঞানিক সত্যই সত্য, অথবা কোনো সত্যকে সত্য হিসাবে উপস্থাপন করতে হলে তার বৈজ্ঞানিক প্রমাণ দেখাতে হবে, আমার মনে হয় ওনারা অনেক ক্ষেত্রে এইটা রিয়ালাইজ করেন না যে বিজ্ঞান ইটসেলফ এমন কিছু সত্যের উপর নির্ভর করে যে সত্যগুলা সে নিজে প্রমাণিত করতে পারে না, নিজে প্রমাণ করতে পারে না। ওকে, তো তার আগে আমি একটু একটা আলোচনা করি, সেটা হচ্ছে যে সায়েন্স আসলে জাজমেন্ট রিচ করে কিভাবে, থ্রু হোয়াট কাইন্ড অফ থিঙ্কিং। সো আপনারা শুনে থাকবেন ইন্ডাকটিভ রিজনিং বা ইন্ডাকশন। হ্যাঁ, এই জিনিসটা আসলে কি? তো একটা এক্সাম্পল দিয়ে বলি। সবাই এটার এক্সাম্পল রাজহাঁস, সোয়ান এগুলা দিয়ে দেয়, বাট ঢাকা শহরে রাজহাঁস কই পাবেন? তো আমরা কাওয়ার কথা চিন্তা করি। তো মেরান ভাই, কাওয়া কি কালো? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, মনে হয় ইয়েস, আপনি রিজনেবলি কনফিডেন্ট চিন্তা করে অ্যানসার দেন, কিন্তু আজকে তো খুব স্ক্রুটিনি করার বিষয়, চিন্তা ভাবনা করে সেম কাওয়া মিন সেম, হ্যাঁ, কাক অফ কোর্স কাওয়া। আমি হাইপোথিসিস বিল্ড করতেছি, ইয়েস অফ কোর্স ইটস দ্য ইউজুয়াল কাওয়া। তো এখন এই যে এই কনক্লুশনে আপনি রিচ করলেন যে কাওয়া কালো, হ্যাঁ, এটা তো মনে হয় সব কাওয়ার ক্ষেত্রে আপনি বলতেছেন যে সব কাওয়াই কালো। হ্যাঁ, তা আপনি কাওয়া দেখছেন কয়টা? I don't know, didn't count, but not all, thousands, yes. ঢাকা শহরে বাস করি, so obviously thousands, land of cows. Okay, ঠিক আছে। এখন আপনি স্পেসিফিক কয়েকটা কাওয়া দেখছেন, 1000, 10,000, 1 লাখ, কিন্তু আপনি একটা জাজমেন্ট রিচ করলেন সব কাওয়া নিয়ে, ঠিক আছে? এই যে স্পেসিফিক টু জেনারেল গেলেন, এটাকে বলে ইন্ডাকশন বা ইন্ডাকটিভ রিজনিং। এখন এটার প্রবলেম এবং প্রিসাপোজিশন দুইটা নিয়ে একটু আলোচনা করি। প্রবলেমটা তো স্পষ্ট। এখন হঠাৎ করে আপনি যদি যান আরেকটা শহরে, যাই দেখলেন যে নীল কাওয়া আছে। ওকে, কেমন দেখতে হবে আই ডোন্ট নো, ভালোই লাগবে, নীল কাওয়া, হ্যাঁ নীল কাওয়া। তাহলে কাওয়া কালো, এই যে আপনি ইন্ডাকটিভ মেথড অফ রিজনিং এর মাধ্যমে। আপনাকে একটু থামাই, আমার মাথায় একটা কোয়েশ্চেন আসছে। কাওয়া যদি কাকা করে, নীল কাওয়া কি না করবে? তাহলে কি তখন সেটাকে কাওয়া বলা যাবে? সেটাও আরেকটা প্রশ্ন। এনিওয়ে, সো ইটস এ গুড কোয়েশ্চেন। সো পয়েন্টটা হচ্ছে চিড়িয়াখানা কাছাকাছি থাকে না? চিড়িয়াখানা একমাত্র জায়গা যেখানে কাওয়া নাই আমার মনে হয়। উপরে ঠিকই আছে, উপরে আছে, উপরে তো সব জায়গায় আছে। তো পয়েন্টটা হচ্ছে যে, সো তার মানে যে আপনি এখন গেলেন এক জায়গায়, যে দেখলেন নানা করতেছে কিছু নীল কাওয়া, হ্যাঁ, শা করতেছে কিছু সাদা কাওয়া, হ্যাঁ। তো এটা দেখার পরে তাহলে আপনার যে ইন্ডাকটিভ মেথড অফ রিজনিং দিয়ে আপনি যে একটা কনক্লুশন করছিলেন, একটা জেনারেল কনক্লুশন যে কাওয়া কালো, এটা কি এখন আর সত্য থাকলো? না। এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়াল সায়েন্টিস্ট যারা, মানে সায়েন্স যারা বুঝে, তারা কিন্তু এটা রিয়ালাইজ করে যে সায়েন্স তার মানে যেই জাজমেন্টগুলো দিচ্ছে এগুলো সব প্রবাবিলিস্টিক। যতক্ষণ না পর্যন্ত এটা ফলসিফাইড হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত নতুন এভিডেন্স আসছে, ততক্ষণ পর্যন্ত এটা সত্য। ফলসিফিকেশন, আইডিয়া অফ ফলসিফিকেশন এখানে, রাইট, আইডিয়া অফ ফলসিফিকেশন। এখানে আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আপনি তো কাওয়া দেখছেন কালো, রাইট? এখানে আমি প্রিসাপোজিশন নিয়ে কথা বলবো বেসিক্যালি। এখন 1 বছর পরে যে কাওয়াগুলা দেখবেন, ওগুলাও যে কালো হবে, এটা নিয়ে মোটামুটি আপনি কনফিডেন্ট। মোটামুটি আপনি কনফিডেন্ট। কেন কনফিডেন্ট? টাইম, আই গেস, মানে তার ক্যারেক্টার চেঞ্জ হবে না। কেন আপনি কনফিডেন্ট যে ক্যারেক্টার চেঞ্জ হবে না? We took it as it is. Because we believe, not we also people যারা সায়েন্স করে তারা বিলিভ করে যে নেচার হচ্ছে রেগুলার, কনস্ট্যান্ট। ইয়েস, কনস্ট্যান্ট অর রেগুলার রাদার, মানে এটাকে তারা বলে ল অফ রেগুলারিটি অফ নেচার, রাইট। এখন প্রশ্ন হচ্ছে এই যে ল অফ রেগুলারিটি অফ নেচার, এটা কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত? Is it? I don't know. No, it's not. No, should not be. It is an assumption or a fact, brute fact. দেখবেন ওরা অনেক সময় কিছু জিনিসকে ব্রুট ফ্যাক্ট বলে। ব্রুট ফ্যাক্ট যেটাকে গ্রহণ করতে হয়েছে, বিকজ এটাকে গ্রহণ না করলে আপনি সায়েন্স করতে পারবেন না। Okay, this is just like fundamentals of many things. Yes, exactly. It is one of the presuppositions of science. Right, just like life. Right, so it is a presuppositions of science. So তার মানে এখন কেউ যদি বলে যে না ভাই আমি তো এক্সপেরিমেন্ট করি, আমি তো
কাওয়া দেখতেছি, দেখতে 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 আমার কাছে মনে হয়েছে নেচার রেগুলার। এটা একটা লজিক্যাল ফ্যালাসি, এটা সার্কুলার রিজনিং হয়ে গেল। কারণ আপনি যেটার উপর নির্ভর করছেন সেটাকে তো আপনি প্রমাণ করতে পারবেন না, ভেরিফাই করা লাগবে তো, মানে অ্যাকর্ডিং টু সায়েন্টিফিক ডেফিনিশন এটাকে ভেরিফাই করা লাগবে, ইচ এন্ড এভরি ম্যাটার। এই জন্য তো যে একটা ফিলোসফিক্যাল মুভমেন্ট ছিল 20th সেঞ্চুরিতে, লজিক্যাল পজিটিভিজম। তাদের বক্তব্য ছিল যে কোনো কিছু সত্য হইতে হলে সেটাকে ভেরিফাই করা লাগবে, রাইট? এটাকে একটা কথায় রিফিউট করা হয়েছে, সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বলতেছেন যে কোনো কিছু ভেরিফাইড হইতে হইলে, মানে কোনো কিছু সত্য হইতে হলে সেটা সায়েন্টিফিক্যালি ভেরিফাই করা লাগবে, এইটাকে সায়েন্টিফিক্যালি ভেরিফাই করেন। নেভার পসিবল, ইটস নট পসিবল, দিস ইজ ইউর অ্যাজাম্পশন। সো এই যে ল অফ রেগুলারিটি অফ নেচার, এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন যেটার উপর আপনার রিলাই করতে হচ্ছে। এখন এটা অ্যাজাম্পশন না, এটাকে আমি যে জিনিসটা বলতে চাই, দিস ইজ আ র্যাশনাল কনক্লুশন। এক্স্যাক্টলি, আমরা র্যাশনাল বিইং, আমরা হচ্ছে পৃথিবীতে বাস করি, আমরা কখনো র্যান্ডমনেস হ্যাপহ্যাজার্ড, যেটা এরা বলার চেষ্টা করে, এথিস্টরা বলার চেষ্টা করে যে সবকিছু র্যান্ডমলি হয়েছে, আমরা কিন্তু র্যান্ডমনেস বলতে কিছু দেখি না আমাদের রিয়ালিটিতে। সো র্যান্ডমনেস যেহেতু দেখি না, সো রিয়ালিটি যে রেগুলার, এটা যে কিছু ল ফলো করে, এটা একটা সায়েন্টিস্টকে, একটা নন সায়েন্টিস্টও বুঝতে পারে। যে ফার্মার সে ডেফিনেটলি এই জিনিসটা ইনটুইটিভলি বুঝে যে নেচার হচ্ছে রেগুলার। মানে মেঘ হলে বৃষ্টি হবে, মেঘ হলে এক্স্যাক্টলি, মেঘ হলে বৃষ্টি হতে পারে, অথবা বৃষ্টি হয়েছে মানে ডেফিনেটলি মেঘ ছিল, রাইট? আদার ওয়ে রাউন্ড। সো এইটা হচ্ছে একটা র্যাশনাল ফ্যাক্ট যেটা আমরা বুঝতে পারি, বাট এটা কি একটা সায়েন্টিফিক ফ্যাক্ট? নেচার যে রেগুলার, না, এটা সায়েন্টিফিক ফ্যাক্ট না, রাদার সায়েন্সের এটার উপর রিলাই করতে হয়, রাইট? সো যারা বলে যে আমি কোনো সত্য গ্রহণ করব না যতক্ষণ না পর্যন্ত বিজ্ঞান এটাকে প্রমাণ করছে, ভাই আপনার যদি এটা স্ট্যান্স হয় তাহলে আপনার বিজ্ঞানই কিন্তু অপ্রমাণিত। কারণ বিজ্ঞান যেই কিছু, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আরও অনেক এক্সাম্পল আছে, তার মানে বিজ্ঞান যেই বিশ্বাসগুলোর ওপর ভিত্তি করে অপারেট করে, সেই বিশ্বাসগুলা সায়েন্টিফিক্যালি ভেরিফাইড না। সো এটা যদি আপনার ক্রাইটেরিয়া হয়, দেন ইউ হ্যাভ টু রিজেক্ট সায়েন্স ইটসেলফ। সো এরকম আরও দুটো আমি প্রিসাপোজিশন নিয়ে কথা বলতে চাই, আরও কিন্তু আছে, জাস্ট ব্রিফলি। আমার কাছে মেইন এই ল অফ রেগুলারিটি অফ নেচার, অর্থাৎ এই বিশ্বাস যে অতীত ভবিষ্যতের মতো হবে, 1 বছর পরের কাওয়াগুলাও কালো হবে, ঠিক আছে? এটা কিন্তু দিস রিফ্লেক্টস দিস অ্যাজাম্পশন দ্যাট নেচার ইজ রেগুলার, রাইট? ওকে, এটা ছাড়াও আছে, যেমন এটা আরও বেসিক। আপনি তো চোখ দিয়ে দেখছেন কাওয়া, আপনি কি আপনি বুঝছেন যে আপনি ঠিক দেখছেন? ওইটা কাওয়াটাই ঠিক মতো দেখছেন? আপনার চোখ যে আপনাকে, বলেন না চোখ ফাঁকি দিয়েছে, যে ফাঁকি না, চোখ যে আপনাকে রিসিভ করে নাই, আপনি যে স্বপ্ন দেখেন নাই, আপনি কেমনে বুঝলেন? এটা বোঝার তো আসলে ওয়ে নেই। আপনাকে এটাও অ্যাজিউম করে নিতে হয়েছে যে আপনি চোখ দিয়ে যা দেখেন সেগুলো আসলে আছে, অর্থাৎ মানুষের সেন্স এক্সপিরিয়েন্স রিলায়েবল, রাইট? বিকজ সায়েন্টিস্টরা, যেটা তৌসিফ ভাই এক্সপ্লেন করলেন, সায়েন্টিস্টরা কিন্তু সেন্স এক্সপিরিয়েন্সের উপর রিলাই করে টু অবজার্ভ, টু ফর্ম হাইপোথেসিস, রাইট? তো মানে ধরেই নেওয়া হয়েছে যে আমার চোখ, কান, নাক, এগুলা যে রেজাল্ট পাইতেছে, অবজারভেশন যেটা পাইতেছে, দিস ইজ কারেক্ট, এই বেসটা ধরে নিছি আমরা, রাইট? এক্স্যাক্টলি, এই বেসটা আমরা ধরে নিছি। এইটা কি সায়েন্টিফিক্যালি প্রুভেন? না, এটা অ্যাজাম্পশন। এটাকে যদি আপনি প্রুভ করতে যান, আবার ওই সার্কুলার রিজনিং এ পড়ে যাবেন, রাইট? সো এটা আরেকটা অ্যাজাম্পশন, প্রিসাপোজিশন। আর কি প্রিসাপোজিশন আছে? অনেক আছে, তার মধ্যে আরেকটা মাই ফেভারিট অ্যাকচুয়ালি, কজালিটি। পানি বয়েল করে, যারা শুনতেছেন নোট নিতে পারেন, ভেরি ইন্টারেস্টিং। ইয়েস, এক্স্যাক্টলি, ইটস ইন্টারেস্টিং স্টাফ। না, আমি এখানে একটু অ্যাড করি, আপনি এই এক্সাম্পলটা অ্যাড করার আগে, যে এই যে টার্মগুলা আমাদের এখান থেকে আসতেছে, হ্যাঁ, আপনারা যদি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড দেখেন, উই আর নট দ্য ফার্স্ট পিপল যারা হচ্ছে এই টাইপের পডকাস্ট করতেছি। ইফ ইউ ওয়ান্ট টু নো সায়েন্স, যাদের সায়েন্স নিয়ে আগ্রহ আছে এবং যারা ইভেন থিওলজি নিয়ে চিন্তাভাবনা করেন, তাদের জন্য এই পডকাস্টটা ইজ সো ইম্পর্টেন্ট। আমরা কিন্তু লেইম্যান টার্মগুলো, যে মানে ইয়েগুলা সায়েন্টিফিক টার্মগুলো যেগুলা, এগুলা এমন এক্সাম্পলগুলো দিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি সোফার, যে এটা ইভেন একটা লেইম্যান বুঝবে, হ্যাঁ। এবং এগুলা আপনি আমাদের কাছ থেকে এই জিনিসগুলা নেয়ার পর আপনি যখন ওই পডকাস্টগুলো দেখবেন, যেখানে আপনারা দেখবেন সায়েন্টিস্টরা এমন কিছু টার্মিনোলজি ইউজ করে তাদের ডিসকাশনগুলোতে, ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ফর লেইম্যানস, হ্যাঁ। সো আই উইল সে যে ফর দ্য অডিয়েন্স ইটস এ গুড অপরচুনিটি যে তারা যদি এই জিনিসগুলোকে স্টাডি করে,
এরা বুঝতে পারবে যে বড় বড় সায়েন্টিস্ট, যাদেরকে আমরা বড় বড় সায়েন্টিস্ট বলি, তারা আসলে কি বলতে চায়। সো দিস ইজ ইম্পর্টেন্ট আসলে। রাইট। এবং এখানে একটা জিনিস যদি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তৌসিফ ভাই বলছেন, এটার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে আমাদের মধ্যে একটা চিন্তা থাকে যে কিছু ডিসকাশন বুঝি কিছু হায়ার লেভেল একাডেমিক লোকজন করতে পারে, ঠিক আছে, আমরা হচ্ছে ওনাদের বয়ান শুনবো, ঠিক আছে, শ্রোতার মতো, ঠিক আছে, এবং আমরা হচ্ছে এগুলা নিয়ে কোনো চিন্তা করতে পারবো না, এগুলা প্রশ্ন করতে পারবো না, বরং অমুক বিজ্ঞানী বলেছেন এইটুকুর মধ্যেই আমার চিন্তা ভাবনা সংকীর্ণ থাকবে। ভাই এটা থেকে বাইরে হয়ে আসতে হবে। মানে প্রফেটিক অ্যাটিটিউড, মানে প্রফেটকে যেভাবে ফলো করে। রাইট, এক্স্যাক্টলি। নিউটন সেড সামথিং, হ্যাঁ, নিউটন সেড F is equal to ma, so I need to believe in F equal to ma. Right. Or বর্তমান সময় Dawkins said so and so, and moreover this is not, if you think this is not scientific even, F equal to ma or E equal to mc square, did I prove, মানে আমি কি নিজে প্রুফ করছি? আমি তাহলে এটা কিভাবে বিলিভ করি? তাহলে তো এটা ফেইথ হয়ে গেল। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। সো এই ধরনের ডিসকাশনগুলো, এটা আমাদের মনে করা উচিত না যে এটা হচ্ছে কিছু স্পেসিফিক শিক্ষিত একাডেমিক এর মধ্যেই লিমিটেড থাকবে, বিকজ এগুলোর সাথে ফ্র্যাঙ্কলি স্পিকিং ভাই আমরা জীবনকে কিভাবে দেখি এগুলো রিলেটেড। ফ্র্যাঙ্কলি স্পিকিং, হাউ উই ভিউ লাইফ, আমরা লাইফ নিয়ে কী করবো, আসলে লাইফের মিনিং কি, পারপাস কি, দ্যাট ইজ আওয়ার থিম, রাইট? সো ইটস অল রিলেটেড টু দিস। সো এটা তো আসলে আমার খুব পার্সোনাল একটা কোয়েশ্চেন, এটা আপনার পার্সোনাল একটা কোয়েশ্চেন, এটা কোনো একাডেমিক ডিসকাশন না, রাইট? সো থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের, এই কথাটা মেনশন করার জন্য। ইটস এ ভেরি ভেরি গুড পয়েন্ট। সো কজালিটি পয়েন্টটা যদি আমি একটু বলি, তো যখন সাপোজ আমি পানি ফুটাচ্ছি, রাইট, আমি চুলাতে পানি ফুটালাম, যে কফিটা আসছে অবশ্যই এটার জন্য পানি ফুটানো লাগছে। যদি পানি না ফুটানো থাকে তার মানে কফিটা হয়তো অত ভালো হয়নি। এনিওয়ে, ইউ মাস্ট বয়েল ইন অর্ডার ফর দ্য কফি টু বি গুড। এনিওয়ে, তো বিষয়টা হচ্ছে যে এখানে আমি একটা অ্যাজাম্পশন করতেছি, রাইট? সেটা কি? সেটা হচ্ছে যে হিট কজেস ওয়াটার টু বয়েল, রাইট? কারণ আমি দেখছি যে আমি হিট দিচ্ছি, তারপরে ওয়াটার বয়েল করছে, রাইট? এই যে কজ অ্যান্ড ইফেক্ট, এটাও কি সাইন্টিফিক্যালি প্রুভেন? দিস ইজ অলসো সামথিং যেটা আমাকে অ্যাজিউম করতে হচ্ছে, যে দেয়ার ইজ সামথিং কল্ড ইউনিভার্সাল কজ অ্যান্ড ইফেক্ট। এই যে কজ অ্যান্ড ইফেক্ট বলে যে একটা ফেনোমেনন আছে, যেটা আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে অবজার্ভ করি, রাইট? সো সুইচটা দিলাম, বাতিটা জ্বললো, রাইট? সো এটা কিন্তু একটা বলা যেতে পারে দিস ইজ অলসো আ প্রিসাপোজিশন, যেটা আমরা অ্যাজিউম করি ন্যাচারাল ওয়ার্ল্ডে প্রেজেন্ট। এইটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা the scientists make hypotheses and they draw conclusions, কারণ না হলে আপনি বলতে পারতেন না এই কথাটা যে heat causes water to boil। এমন হতে পারে 1 মাস পরে heat does not cause water to boil, রাইট? তার মানে কি? তার মানে আমি অ্যাজিউম করে নিচ্ছি there is a cause effect relationship। এটা একটা অ্যাজাম্পশন, এটাও একটা প্রিসাপোজিশন, রাইট? সো তার মানে আমরা যেটা দেখতে পাই যে ল অফ রেগুলারিটি অফ নেচার, সেন্স এক্সপিরিয়েন্স, কজালিটি, জাস্ট অনেকগুলোর মধ্যে 3টা অ্যাজাম্পশন, অথবা আমি বলবো অ্যাজাম্পশন না, রাদার এটা হচ্ছে র্যাশনাল কনক্লুশন অফ র্যাশনাল থিঙ্কিং, যেগুলো সায়েন্টিফিক্যালি ভেরিফায়েবল না, বা যেগুলোর উপর সায়েন্সকে নির্ভর করতে হয় হচ্ছে যে কোনো ইভেন এক্সিস্ট করার জন্য। But that's the limitation of this world. Even yes, because you see, আপনি যদি এখন কালকে দেখতেন যে লাল কাওয়া, তারপরের দিন নীল কাওয়া, তারপরের দিন সাদা কাওয়া, তারপরের দিন অরেঞ্জ কাওয়া, ঠিক আছে, আপনি তো কোনো রকম হাইপোথেসিসই ফর্মুলেট করতে পারতেন না কাওয়া নিয়ে। পারতেন না। আনা ভাই, আরেকটা পয়েন্ট হচ্ছে যে ওরা এই কজালিটির যে ডিসকাশনটা, এটাকে সামটাইমস এমন কিছু টার্মিনোলজি নিয়ে আসে যেটা ওরা নিজেরাও এক্সপ্লেইন করতে পারে না। সে ফর এক্সাম্পল, এই যে কজালিটির যে জায়গাটা, আমরা কি জানি যে অল দ্য প্ল্যানেটস অ্যান্ড স্টার্স দে মুভ ইন দেয়ার অরবিট, রাইট? হ্যাঁ, সো এইটাতে তারা নিয়ে আসে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড, because it is the gravitational force. Now what is the reason behind gravitational force? এখন ওরা টার্ম নিয়ে আসছে, it is dark matter. Now what is dark matter? Which cannot be tested, মানে do not have sound, হ্যাঁ, সেন্সরি অর্গান দিয়ে যেটাকে পারসিভ করা যায় না, এরকম একটা ম্যাটার which is called dark matter। আরে বাবা, এটা কি বলতেছে? মানে জিনিসটা খেয়াল করেন, মানে গ্র্যাভিটির কজ ওরা পাইতেছে না দেখা এমন একটা জিনিস বলতেছে যেটা সায়েন্টিফিক্যালি ক্যানট বি ভেরিফাইড। কি বলতেছে? ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার কি জিনিস? এইটা টেস্ট করা যায় না, টাচ করা যায় না, এটা স্মেল করা যায় না, রাইট? মানে কোনো সেন্সরি অর্গান দিয়ে এটাকে পারসিভ করা যায় না। সো দেখেন, এইটা হচ্ছে ওদের প্রবলেমটা। মানে ওয়েনেভার দে ক্যানট এক্সপ্লেইন এনিথিং,
ওরা হচ্ছে একটা টার্মিনোলজি নিয়ে আসে, মেবি মানে যেটাকে যারা থিস্ট তারা মেবি যেটাকে গড বলে, ক্রিয়েটর বলে, ওরা এমন একটা টার্মিনোলজি নিয়ে আসে যেটা ওই গড বা ক্রিয়েটরের ওই জায়গাটাকে রিপ্লেস করে, এবং এরা এইটাকে ওরা নিজেরাই ডিফাইন করতে পারে না, বাট দে প্রোক্লেইম দে আর সায়েন্টিস্ট অ্যান্ড দে বিলিভ ইন সায়েন্টিজম অ্যান্ড দে বিলিভ ইন সায়েন্টিফিক ওয়ে অফ থিঙ্কিং। অ্যাবসার্ড কিন্তু। Right. Actually, they name the dark matter as the God particle. অ্যাকচুয়ালি এর আগে হচ্ছে আমাদের আনাব ভাই যে প্রিসাপোজিশন গুলো বলতেছিল, তো ওইটারই একটা ম্যানিফেস্টেশন হচ্ছে গিয়া তারা যে ডার্ক ম্যাটার্সে বিলিভ করে, এটা একটা প্রিসাপোজিশন থেকে, সেটা হচ্ছে কজালিটি। যেহেতু গ্র্যাভিটেশন এক্সিস্ট করে, ইট মাস্ট হ্যাভ এ কজ। এখন কজটা আমি ফাইন্ড আউট করতে পারতেছি না, তাইলে সেটা আমি ডার্ক সামথিং, যেটা আমি অবজার্ভ করতে পারতেছি না, দ্যাট ইজ সায়েন্স। দেখেন অবজারভেবল বিষয়গুলো সম্পর্কে মানে সে অবজারভেশনে নাই, এরপরেও কিন্তু সে কিছু প্রিসাপোজিশন নেয়। তা এখন যারা বলে আই ডোন্ট বিলিভ কজ, আমি দেখি নাই, আমি শুনি নাই, আমি জানি না, তো অ্যাকচুয়ালি সায়েন্সও যেটা দেখে নাই ওই বিষয়টাতে হচ্ছে কি একটা কনক্লুশন ড্র করার ট্রাই করে। Okay. এখানে কি আমি আরেকটা ছোট কথা অ্যাড করতে পারি? Yes, sure. আচ্ছা, এই যে তৌসিফ ভাই আর মেহমান ভাই যেটা বললেন, খুব ভেরি গুড পয়েন্টস, বিকজ সায়েন্স কমনলি একটা কাজ করে, সেটা হচ্ছে ইনফারেন্স, সেটা হচ্ছে ইনফার করে। কেউ কি ইলেকট্রন দেখছে? কেউ ইলেকট্রন দেখে নাই, রাইট? কোয়ার্কস দেখছে? কোয়ার্কস কেউ হচ্ছে দেখে নেই, রাইট? বাট ম্যাটার দেখে ফিজিসিস্টরা কনক্লুড করছে যে ডেফিনেটলি ম্যাটার ইজ মেড আপ অফ সাম স্মল পার্টিকেলস, রাইট? এবং মজার জিনিস জানেন, এই যে অ্যাটমিক থিওরির যে একদম যদি বলি যে বাপ, এটা কিন্তু অনেক পুরান। সেটা হচ্ছে ইভেন সক্রেটিসের আগেরও কিছু গ্রিক ফিলসফার, আমি নামটা ভুলে গেছি, ওনার হচ্ছে কিন্তু ফার্স্ট অ্যাটমিক থিওরি ছিল, রাইট? এবং মানে ইন্টারেস্টিং ছিল, সে জাস্ট ম্যাটার অবজার্ভ করছে। সে দেখছে যে পাথর রাখলে আস্তে আস্তে পাথরটা ক্ষয় হয়। কেন হয়? তার মানে নিশ্চয়ই পাথরের মধ্যে অনেক ছোট 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 কণা আছে, সামথিং, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, ওগুলো আস্তে 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 ক্ষয় হয়ে যায়, রাইট? সো সে কিন্তু এই কণাগুলা বা এই অ্যাটমসগুলা, এগুলা কিন্তু সে দেখে নাই। সিমিলারলি এখনও কিন্তু, যদিও ওই থিওরিটা অবশ্যই অনেক রিফাইন্ড হয়েছে, বাট এই ইলেকট্রনগুলা কিন্তু কেউ দেখে নাই। কিন্তু ডেফিনেটলি ম্যাটার দেখে এটা ইনফার করা যায়, এই কনক্লুশন রিচ করা যায় যে এখানে অ্যাটমস বা ইলেকট্রনস আছে। সো এটা হচ্ছে ইনফারেন্স। সো ইট ইজ ফাইন, উই হ্যাভ নো প্রবলেম উইথ ইনফারেন্স। বাট যারা হচ্ছে বলে যে সব কিছুকেই আমার এম্পিরিক্যালি অর্থাৎ সেন্স এক্সপিরিয়েন্স দিয়ে পারসিভ করতে হবে, না হলে ওইটা নাই, তাহলে তো ভাই আপনার সায়েন্টিস্টরা তো ইনফারেন্স যদি না করতে পারে তাহলে তো কোনো সায়েন্স থাকবে না। এখানে আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিই, ইফ আই মে। আচ্ছা, এখন আমরা জানি যে আমরা বিশ্বাস করি যে হচ্ছে যে সোলার সিস্টেমের সেন্টার হচ্ছে সান, হ্যাঁ, সূর্য, রাইট? এক সময় মনে করা হতো যে সোলার সিস্টেমের সেন্টার হচ্ছে আর্থ। এই মনে করাটা কিন্তু কোনো ভুগিযুগি ছিল না, রাইট? ইজিপশিয়ান অ্যাস্ট্রোনমার টলেমি হচ্ছে এই কনক্লুশনে রিচ করেছিল বিভিন্ন ক্যালকুলেশন দিয়ে, বিকজ সে অবজার্ভ যা করেছিল তাতে তার কাছে মনে হয়েছে যে আর্থটা হচ্ছে সেন্টার, স্টার্স, আদার প্ল্যানেটস, এগুলো হচ্ছে আর্থের চারিদিকে রোটেট করে। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তাদের ওই থিওরির দ্বারা তারা যেসব ক্যালকুলেশন করতো, সে ক্যালকুলেশনের অনেক ক্যালকুলেশন কিন্তু অ্যাকুরেট হতো। তারা কিন্তু এক্লিপস প্রেডিক্ট করতো ওই থিওরি দিয়ে, রাইট? এখন যখন কপারনিকাস নেভলিউশন হয়, তখন আসলে ঘটনাটা কি হয় আমরা কি ইম্যাজিন করি? আমরা ইম্যাজিন করি কপারনিকাসের কাছে হয়তো বা হিউজ একটা টেলিস্কোপ ছিল, ওই টেলিস্কোপ দিয়ে সে হঠাৎ করে দেখছে হায় হায় সান তো সেন্টার। দ্যাটস হোয়াট উই ইম্যাজিন ইন আওয়ার পপুলার ইমাজিনেশন। কপারনিকাসের কাছে কোনো টেলিস্কোপ ছিল না যেটা দিয়ে সেটা অবজার্ভ করছে। ইনফ্যাক্ট এখন পর্যন্ত আমরা সোলার সিস্টেমের মডেল দেখেন না, ইউটিউবে সার্চ দিলে পুলাবানের যেটা দেখান বা দেখাই, ঠিক আছে, এটা কি কোনো রিয়েল ছবি? কেউ কি আসলে এভাবে অবজার্ভ করছে কখনো সোলার সিস্টেম? না, ইটস ইম্পসিবল টু অবজার্ভ দ্য, ইট ইজ ইমাজিনারি, ইট ইজ রাইট। এটা একটা ইনফারেন্স। কপারনিকাস যেটা দেখছে যে টোলেমির মডেলে অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয় ক্যালকুলেশনে কোনো একটা কনক্লুশন রিচ করতে হলে। তারপরে সে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, আমি সানরে সেন্টার ধরি, তারপরে ক্যালকুলেশন করি। তখন দেখছে যে ক্যালকুলেশনগুলো মাচ মোর অ্যাকুরেট হয়, প্রেডিকশনগুলো মাচ মোর অ্যাকুরেট হয়। তখন সে প্রেজেন্ট করছে আচ্ছা প্রবাবলি the sun is the center of the solar system, that is heliocentrism, right? So এটা কিন্তু সে অবজার্ভ ডেফিনেটলি সে করেছে, বাট এখানে কিন্তু তার অনেক ইনফারেন্স ছিল, যে ইনফারেন্সের মাধ্যমে সে হচ্ছে জাজমেন্ট রিচ করেছে। এবং এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস কিন্তু কপারনিকান থিওরি অ্যান্সার দিতে পারে নাই তখন,
প্যারাল্যাক্স বলে একটা জিনিস আছে, রাইট? ওইটা নিয়ে একটু গুগল করেন। ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে যে সামার আর উইন্টারে কিন্তু আর্থের সানের সাথে ডিফারেন্ট থাকে, একই না? তো ওই হিসাবে সাপোজ যদি আমি তৌসিফ ভাইয়ের কাছ থেকে আরো পিছনে চলে যাই, ঠিক আছে, এবং মাইকের দিকে তাকাই, তাহলে কিন্তু তৌসিফ ভাইয়ের মাইকটাকে আরেকটু ডিফারেন্ট জায়গায় মনে হবে, একই জায়গায় মনে হবে না। তো যদি একই জায়গায় মনে হয়, রাইট, মনে হওয়ার কথা না, রাইট, ডিফারেন্ট জায়গায় মনে হওয়ার কথা। কোপারনিকাসকে ওরা জিজ্ঞেস করছিল, বাট আমাদের তো এটা মনে হয় না। আমরা যেই সিজনে আমরা হচ্ছে দূরের কোনো স্টার দেখি, আমাদের কাছে মনে হয় যে ওটা একই জায়গায় আছে। এটার অ্যান্সার কিন্তু কোপারনিকাস দিতে পারে নাই। দিতে পারছে, সে বলছে যে মেবি স্টারগুলো অনেক দূরে, এই জন্য এইটুক চেঞ্জের মানে ডিস্টেন্সের চেঞ্জ, ধরেন যদি ওই পাশের ছায়াটা আমি দেখি, তাহলে একটু পিছালে কিন্তু ছায়াটা আমার কাছে ডিফারেন্ট লাগবে না, রাইট? সো এটাকে কিন্তু সে অ্যান্সার হিসাবে দিয়ে গেছে, কিন্তু এটা কিন্তু প্রমাণিত হয়েছে প্রায় 300 কি 400 বছর পর, কোপারনিকাসের মৃত্যুর পর, রাইট? সো সব অবজারভেশনও কিন্তু কোনো একটা পার্টিকুলার থিওরি এক্সপ্লেন করতে পারে না। সো সায়েন্টিস্টরা, অ্যাকচুয়াল সায়েন্টিস্ট, প্রপার সায়েন্টিস্ট যারা এটা বুঝে, ঠিক আছে, তারা কিন্তু অলওয়েজ ইনফারেন্স করে এবং তারা বুঝে যে ইনফারেন্সের একটা জায়গা আছে। বাট যারা এই যে স্লোগান দেয়, জুতা পরে ঘুমায়, যারা হচ্ছে স্লোগান দেয় সায়েন্স নিয়ে, ঠিক আছে, যার একটা স্লোগান আমি শুনছিলাম, আমার শুনে উইয়ার্ড লাগছে, জয় টু বিজ্ঞান, ঠিক আছে, যখন ওই অনেক ভ্যাকসিন আবিষ্কার হতেছিল তখন একজন লিখছিল জয় টু বিজ্ঞান। আমি মাই গড, মানে জাস্ট থিঙ্ক অফ দ্য লেভেল অফ তার যে ধর্মীয় বিশ্বাস কত শক্ত, আপনি চিন্তা করেন। হ্যাঁ, আপনি এখন ফেসবুকে পোস্টে আপনি আপনার ধর্মীয় বিশ্বাস নিয়ে এভাবে বলেন না যেভাবে সে বলছে জয় টু বিজ্ঞান, ঠিক আছে? তো যারা জয় টু বিজ্ঞান, এই জয় টু বিজ্ঞান পিপল এটা রিয়ালাইজ করে না যে সায়েন্স অলওয়েজ মেক্স ইনফারেন্সেস, অ্যান্ড দ্যাটস ফাইন, এটাতে কোনো প্রবলেম নাই। এটা আমরা আমাদের রিয়েল লাইফেও করি, আমরা অলওয়েজ ইনফারেন্স করি, এন্ড দ্যাটস ওকে। কিন্তু যখন আপনার সাথে একটা আলোচনা হচ্ছে এবং আপনি এমন একটা আনরিয়ালিস্টিক স্ট্যান্ডার্ড দিচ্ছেন যে সব কিছুকে আমার এম্পিরিক্যালি অবজার্ভ করতে হবে, তাহলে ভাই আপনার সায়েন্সও টিকবে না। Ahnaf bhai is angry. Yes, but He has the right. যাচ্ছে এইভাবে। তৌসিফ ভাই, as Anafa is right now hyped, but in a good way, আপনি আমাদেরকে বলেন তো তাহলে এত কিছুর পরেও কেন সায়েন্স এত হাইপড? ওকে, রাইট, মানে যেটা বলতে চাইতেছেন তাইলে মানে সায়েন্সকে এইভাবে পোর্ট্রে করা হইতেছে কেন? মানে সায়েন্স ছাড়া কিছুই পসিবল না। মানে জাস্ট টু এমফাসাইজ অন দ্য লাস্ট পয়েন্ট, যে ইনফারেন্স তো হচ্ছে, অ্যান্ড ইনফারেন্স উই অল ডু, বাট ইনফারেন্সটাকেই বা এনি আদার যে হাইপোথিসিসটা বিল্ড করার জন্য যা যা করছে ফ্রম দ্য অবজারভেবল ওয়ার্ল্ড, এইটাকেই মেনে নিয়ে আমি কেন হচ্ছে সব কিছুকে ভাবতেছি, মানে এই জায়গাটা আমরা চলে আসলাম কীভাবে? এক্স্যাক্টলি, মানে সায়েন্সের জয় জয়কার, মানে ওই যেটা আমরা যেভাবে স্টার্ট করছিলাম, বা আহনাফ ভাই যেভাবে মানে দেখা গেল যে উনি হাত দুটো উঁচু করে সারেন্ডার করে এরপর আমাদের ডিসকাশনটা স্টার্ট করলেন যে ভাই আমি কিন্তু সায়েন্সের এগেইনস্টে না, আমি কিন্তু আসলে সায়েন্সের পক্ষে, এবং আমার কিন্তু ভুল বুঝেন না। সো এইভাবে কেন স্টার্ট করলেন? বিকজ সায়েন্স হ্যাজ টেকেন দ্য পজিশন অফ গড ইন সাম কেসেস। সো এটা কেন, এটা যদি আমরা একটু চিন্তা করি, দেখেন এইটার সাথে আসলে এই যে দেখলেন না যে যখনই ইউক্রেন রাশিয়া ওয়ার আরম্ভ হইলো, তখন ফুটবলের ভিতরেও পলিটিক্স ঢুকে গেল, রাইট? আমার আসলে এখানে যাওয়াই লাগতেছে, যদিও আমরা ওইভাবে এই টপিকগুলোতে এখানে যাইতে চাইতেছিলাম না। সো পলিটিক্স কিন্তু ঢুকে গেল, এবং আমরা দেখলাম যে ফুটবলাররাও পলিটিক্স নিয়ে কথা বলতেছে, এবং তারা বলতেছে যে এতদিন আমাদেরকে বিভিন্ন ইস্যুতে পলিটিক্স নিয়ে কথা বলতে দেওয়া হলো না, এখন ইউক্রেন রাশিয়া মানে ইউরোপিয়ানদের ওয়ার যখন আসলো তখন আমাদেরকে বাধ্য করা হলো মানে অলমোস্ট যে আমরা এগুলো নিয়ে কথা বলি। সো ইভেন মানে সব কিছুরই একটা পলিটিক্যাল ম্যানুভার আছে। সো এই জায়গাতে যদি আপনারা দেখেন, যখনই এই যে ইউরোপে ফ্রেঞ্চ রেভলিউশনের ওই সময়টাতে, যখনই ওই যে বা ওই ঠিক আগের যে সময়টা ফ্রেঞ্চ রেভলিউশনের, যে চার্চ আর কিংদের মধ্যে বা ফিলোসফার্স অ্যান্ড থিঙ্কার্সের মধ্যে যখন এই যে ফাইটিংগুলো চলতেছিল, যুদ্ধগুলো চলতেছিল, তখনই কিন্তু ফিলোসফার্স অ্যান্ড থিঙ্কার্সরা চার্চের এগেইনস্টে একটা মুভমেন্ট দাঁড় করাইলো। এবং এই যে ম্যাটেরিয়াল ওয়ে অফ থিঙ্কিং, মানে শুধু ম্যাটার ইজ এভরিথিং অ্যান্ড দেয়ার ইজ নাথিং বিয়ন্ড অ্যান্ড আফটার ম্যাটার,
ম্যাটারের আগে এবং পরে কিছু নাই, এই চিন্তাটা মানে তাদেরকে তো আসলে জনগণকে বা পিপলকে কিছু একটা দেয়া লাগবে, যে মানে এই চার্জ যে বলতেছে যে সব কিছুর পিছনে ক্রিয়েটর আছে, এখন এইটা ছাড়া আর কি ওয়েতে তারা চিন্তা করতে পারে, এরকম কিছু একটা দেয়া লাগবে। সো তখনই তারা এই যে সায়েন্টিফিক যে থিওরিগুলা, এই থিওরিগুলাকে তাদের মানে চিন্তার বেসিস হিসাবে হলো দাঁড় করায়, এবং এইটা একটা অল্টারনেট ভিউ, মানে ক্রিয়েটর নাই, কারণ কি ক্রিয়েটর ক্যানট বি সায়েন্টিফিক্যালি প্রুভেন। এবং দেখো সায়েন্স দিয়ে আমরা কি করতেছি, সায়েন্স ক্যান ডু এভরিথিং। এই যে তোমরা এতদিন এত আনকমফোর্টের মধ্যে ছিলা, এত কিছু করতে পারতেছিলা না, বাট এখন আমরা দেখো সব কিছু করতে পারতেছি। তোমরা আগে হচ্ছে মেশিন ছাড়া কত কষ্ট করে কাজ করতা, এখন দেখো মেশিনগুলো আসতেছে। সো ম্যাটেরিয়ালিস্টিক যে প্রোগ্রেস, এই প্রোগ্রেসের সাথে যখন ইয়েটাকে নিয়ে আসা হলো, ম্যাটেরিয়ালিস্টিক প্রোগ্রেসের সাথে যখন ইয়েটাকে নিয়ে আসা হলো, যে মানে সাথে যখন নিয়ে আসা হলো যে ম্যাটেরিয়ালিস্টিক প্রোগ্রেস ইজ অ্যালোন সাফিসিয়েন্ট, মানে সায়েন্স ইজ অ্যালোন সাফিসিয়েন্ট টু সলভ অল ইউর প্রবলেমস অ্যান্ড ইউ শুড থিঙ্ক সায়েন্টিফিক্যালি। আমরা এতদিন ব্যাকওয়ার্ড ছিলাম বিকজ আমরা হচ্ছে এই যে নন এক্সিস্টেন্ট বিং একজনকে বিশ্বাস করা শুরু করতেছিলাম, চিন্তা করতেছিলাম। হ্যাঁ, সো ওইখান থেকে ফিলোসফার্স অ্যান্ড থিঙ্কার্সরাই যে সেকুলারিজম, যেটা এখন আমাদের ডেমোক্রেসির যে বেসিস, যে সেকুলারিজম, যে রাষ্ট্রগুলা বা সিস্টেমের মতো করে চলবে, এখানে ক্রিয়েটরকে আনা দরকার নাই। হ্যাঁ, সো এখন ক্রিয়েটরকে আনা দরকার নাই কেন, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু এই যে সায়েন্টিজম এইটা কিন্তু দিতেছে, এবং ওরা এই জায়গাটাকে এইভাবে করে অনেক বছর ধরে কাজ করার ফলে যেটা হয়েছে, এটা হচ্ছে যে হুএভার বিলিভ ইন সায়েন্টিজম, এবং যারা সায়েন্টিফিক্যালি চিন্তা করে, দে আর মডার্ন, আর যারা এটা করে না, দে আর ব্যাকডেটেড, লাইক দোজ ডার্ক এইজেস চার্চের পিপল, পোপ বা পোপের যে অনুসারী, যারা হচ্ছে একটা সায়েন্টিস্টের একটা থিওরিকে ইয়ের সাথে, স্ক্রিপচারের সাথে, মানে খ্রিশ্চান রিলিজিয়াস স্ক্রিপচারের সাথে যখন কন্ট্রাডিক্টরি হয়েছে, তাদেরকে উইচ এরা, অনেক মুভি আছে আপনারা দেখবেন, সো এই উইচ বইলা পড়ায় ফেলতেছে, ফাঁসি দিয়ে দিতেছে, হ্যাঁ, শুলে চড়ায় দিতেছে। সো এই জিনিসগুলা কিন্তু ওই সময় হয়েছে। সো সায়েন্টিজম নিয়ে আসে তারা কিন্তু এটাকে একটা অল্টারনেট ভিউ ফর দ্য পিপল টু এস্টাবলিশ দ্য ওয়ার্ল্ড অর্ডার অন দ্য বেসিস অফ সেকুলারিজম, এটা কিন্তু তারা করতে সমর্থ হয়েছে। অ্যান্ড সায়েন্স এই জায়গাতে কিন্তু পলিটিশিয়ানদেরকে, আই উইল সে, ইফ আই মেক দ্য আর কি, মানে ট্রুথ, যে পলিটিশিয়ানরা কিন্তু সায়েন্সের বা সায়েন্টিফিক ওয়ে অফ থিঙ্কিংকে ইউজ করছে টু এস্টাবলিশ দেয়ার রুল ওভার দ্য চার্চ অর দ্য মনার্ক। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট। সো ওরা আরেকটা জিনিস যেটা বলতে চায়, এটা হচ্ছে যে যারাই হচ্ছে এই সায়েন্টিফিক বেসিসে চিন্তা করবে না, তারা কিন্তু সুপারস্টিশনে বিলিভ করে, অ্যান্ড এনি বিলিভ উইচ ইজ নট সায়েন্টিফিক্যালি ভেরিফাইড ইজ আ সুপারস্টিশন, ইটস আ ফলস বিলিভ, ইটস আ কি বলে ওরা, ব্ল্যাঙ্ক, ইট ইজ ভুগিচুগি। এক্স্যাক্টলি, সো ভুগিচুগি। সো এই জিনিসটা, এই আসপেক্ট থেকে চিন্তা করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে সায়েন্সকে তারা এরকম বানাইছে কেন, এটা তাদের জন্য সুবিধা। তারা কিন্তু সেকুলারিস্টরা, তারা কিন্তু তাদের সেকুলারিজম অ্যান্ড ওয়েস্টার্ন লাইফস্টাইল এটাকে যদি মানুষকে দিতে চায়, ক্রিয়েটরকে তাদের বেস থেকে সরায় ফেলানোটা খুব ইম্পর্টেন্ট। কারণ ক্রিয়েটর মানেই হচ্ছে এমন কিছু বাউন্ডারি দিয়ে দিবে, রেস্ট্রিকশন দিয়ে দিবে, যে আপনি ইচ্ছা মতোই সব কিছু করতে পারবেন না। এবং করতে না পারলে যেটা হইতেছে, সেকুলারদের প্রবলেম, সেকুলাররা কিন্তু তাদের মতো করে মুভ করতে পারতেছে না। সো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড ওদেরকে প্রুফ করা যে তারা দে আর ব্যাকডেটেড, যারা হচ্ছে সায়েন্টিফিক ওয়ে অফ থিঙ্কিং যাদের নাই, দে আর ব্যাকডেটেড, এটা প্রুফ করাটা এই পলিটিশিয়ানদের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাট ইজ হাউ দে ডু। Okay. This is a very deep aspect of the society which we all are involved in. I mean, আমরা প্রতিদিনই হচ্ছে এটাতে এফেক্টেড হচ্ছি till date, and
মোর অ্যান্ড অ্যাজ ডে গো বাই আমরা আরো ভিজিবলি এগুলো দেখতে পাচ্ছি। মেহমুদ ভাই, coming to you, and this is very on the serious note that so এখন এই মুহূর্তে what is the world view according to the science, বা সায়েন্স আমাদেরকে কি দেখাচ্ছে ওয়ার্ল্ডটাকে? রাইট, আমরা আসলে এখন যে জায়গায় আছি ইজ এ ভেরি সিরিয়াস মোড, বিকজ দিস ভিউজ অ্যাফেক্টস আওয়ার লাইফ। এটা আমাদের লাইফ এবং লাইফস্টাইলকে অ্যাফেক্ট করে। সো প্রথমত আসলে পুরা সায়েন্টিজম, হ্যাঁ, এই যে এই বিলিফটা আমাদেরকে একটা লাইফস্টাইল দিছে, হ্যাঁ, এবং এখানে বিশ্বাস করা হয় যে আসলে পুরা ওয়ার্ল্ডটাই আসলে এটা ম্যাটেরিয়ালিস্টিক ওয়েতে, যে কালেকশন অফ ম্যাটার্স, পুরা ইউনিভার্সটা ইজ এ কালেকশন অফ ম্যাটার্স। সো সেখানে আসলে আমি, আপনি, অথবা আমরা যারা হিউম্যান আছি তারা কি, তারাও আসলে এই ফর্ম অফ ম্যাটার, হ্যাঁ। সো আমরাও আসলে এক ধরনের ম্যাটার। সো যেখানে হয়তো আসলে আমরা ভিন্ন অণু পরমাণুর, হ্যাঁ, একটা কালেকশন ছাড়া আর কিছুই না। তো যদিও আসলে রিসেন্ট টাইমে হচ্ছে সায়েন্টিস্টরা ম্যাটারের অ্যাগেনস্টে আরেকটা জিনিস বাইর করছে, যারা বলতেছে ম্যাটার ইজ অনলি রিয়েল। তারা এখন আরেকটা আইডিয়া নিয়ে আসছে, দ্যাট ইজ অ্যান্টি ম্যাটার, হ্যাঁ। সো কোয়াইট ইন্টারেস্টিং, হ্যাঁ। সো এই থিওরিটা ছোট্ট করে বলি। তারা বলতেছে বিগ ব্যাংয়ের সময় হচ্ছে যে বিস্ফোরণটা হইল, এরপরে হচ্ছে গিয়া যে পরিমাণ ম্যাটার তৈরি হয়েছে, যে নন ইউনিভার্সটা, সেম সময় আসলে প্যারালাল হচ্ছে গিয়ে অ্যান্টি ম্যাটারও সমপরিমাণ তৈরি হয়েছে। ওয়ার আর দোজ অ্যান্টি ম্যাটার? আমরা কিন্তু শুধু ম্যাটার দেখতেছি, ওয়ার আর দোজ অ্যান্টি ম্যাটার্স? সো বিজ্ঞানীরা হন্য হয়ে খুঁজতেছে। সো এটা দ্যাটস देयर অ্যাজাম্পশন, রাইট, দ্যাটস देयर অ্যাজাম্পশন। সো যারা আসলে শুধু ম্যাটারে বিশ্বাস করতো, আমার মনে হয় হচ্ছে গিয়ে তারা এখন অ্যান্টি ম্যাটারেও বিশ্বাস করা শুরু করছে, যে আসলে তারা খুঁজতেছে ওয়ার আর দোজ অ্যান্টি ম্যাটার্স। এখন লাইফটাকে যখন আসলে আমরা দেখি যে আসলে মানুষ হিসেবে আমরা হচ্ছে ম্যাটার, তো এইটার একটা ডিপ ইম্প্যাক্ট হচ্ছে কি আমাদের লাইফস্টাইলে আছে। যেমন হচ্ছে কি একটা উদাহরণ যদি দেই, যেমন আমরা আসলে ইভলিউশনের থ্রুতে আসলে আমরা মানুষ হয়েছি, হ্যাঁ। তাইলে অন্যান্য যে ম্যাটারগুলোর থেকে আমাদের পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে কি আসলে ইভলিউশনের মানে ক্রমবিকাশের ধারায় আমরা একটু আগে হচ্ছে গিয়ে ইভলিউশন হয়েছি, আর পিছনে পড়ে আছে অন্যান্য ম্যাটারগুলা, এর বেশি কিছু না, হ্যাঁ। তো সেক্ষেত্রে ধরেন আমাদেরকে যখন আসলে ইন রিয়েল ওয়ার্ল্ড আমাদেরকে কেউ গালি দেয় যে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, যেটা আমরা শুনে খুব অভ্যস্ত, তখন কিন্তু আমরা খুব মাইন্ড করি। এটা মাইন্ড করার কিন্তু কিছু নাই অ্যাকর্ডিং টু সায়েন্টিফিক ভিউ, বিকজ ওটা তো আমাদের ভাই ব্রাদার। মাইন্ড করার কিন্তু কিচ্ছু নাই, হ্যাঁ, কিন্তু আমরা উই ডু মাইন্ড, হ্যাঁ, ইটস আ প্রবলেম। ডারউইন ইজ দ্য ফাদার অফ গালি, রাইট, রাইট। এই যে দেখেন আসলে এই ভিউটা আমাদের যে আসলে ডিগনিটি, মানুষ হিসেবে উই ফিল ডিগনিটি, এই ডিগনিটির জায়গা থেকে কিন্তু আমাদেরকে ডিগ্রেড করে দিছে। ডিগ্রেড করে এরপরে আসলে আমি তো লাইফটাকে দেখি ম্যাটার হিসেবে। সো আমি এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফটাই, হ্যাঁ, মানে আমি এটাকে হচ্ছে কি ম্যাক্সিমাম ওয়েতে কিভাবে এনজয় করা যায়, লাইক দ্য অ্যানিমালসরা যেহেতু হচ্ছে গিয়া তাদের খাও দাও, হ্যাঁ, ফিজিক্যাল রিলেশন, ফুর্তি করো, এই লাইফস্টাইলটা হচ্ছে গিয়া তারা লিভ করতেছে। সো এই সেম লাইফস্টাইলটা আমি লিভ করলে হোয়াটস দ্য প্রবলেম? আসলে তো কোনো প্রবলেম নাই, তাই না? আমার ভাই ব্রাদাররা যে লাইফস্টাইল লিড করে, আমিও সেম লাইফস্টাইল লিড করবো। সো হু আর ইউ? বলছিলাম না ভাই, চিড়িয়াখানা পাশে থেকে সব। রাইট। সো এখানে কিন্তু আসলে এই যে ধরেন এই ফিলসফিটা পুরো হিউম্যানকে, হ্যাঁ, পুরো হিউম্যান কাইন্ডের একটা বড় অংশকে এটা ডিগ্রেড করছে, যারা আত্মসম্মান বোধ আমরা হারাই ফেলছি। এবং এই যে এই গ্যাপটাকে ফেরত আনার জন্য আমাদেরকে তারা আবার বলতেছে মরালিটি, হিউম্যানিটেরিয়ান, এই ভ্যালুসগুলো আমাদের মধ্যে পুশ করার ট্রাই করতেছে। সো এটার একটা কনটেক্সট যদি আপনাদেরকে বলি, যে রিসেন্ট একটা এনার্জি ড্রিঙ্ক পাওয়ার, এটার হচ্ছে গিয়ে একটা অ্যাড দিচ্ছে, ওখানে বলতেছে হচ্ছে গিয়ে কন্ট্রোল ইউর কক, নোবডি ওয়ান্টস আনওয়ান্টেড কক।
সরি আসলে এই কথাটা এইভাবে বলার জন্য, কিন্তু এটা ন্যাশনাল টেলিভিশনগুলোতে ব্যাপক হারে হচ্ছে কি আপনারা শুনতেছেন। হ্যাঁ, তো এই যে দেখেন এখানে কিন্তু আবার একটা মরালিটি দেওয়ার ট্রাই করা হচ্ছে, কিন্তু কেন ভাই আমি কন্ট্রোল করব? ওয়াই? সায়েন্স আসলে কি বলে? আমার ভাই ব্রাদাররা তো কন্ট্রোল করে। কন্ট্রোল করুন। তো এখানে তো আসলে কোনো মরালিটি নাই। হ্যাঁ, তাহলে ইট ইজ সামথিং এক্সটার্নাল। হ্যাঁ, এইটা ইটসেলফ আসলে এইটার ভিতরে আমি কেন কন্ট্রোল করব, কেন কন্ট্রোল করব না, কেন প্লেজার ম্যাক্সিমাইজেশন করব, কেন করব না, ওয়াই ইট ইজ গুড অ্যান্ড ওয়াই ইট ইজ ব্যাড, এটার অ্যান্সার কিন্তু সায়েন্সের ভিতরে নাই। যেহেতু আসলে আমরা সায়েন্সের ভিতরে ঢুকে গেছি, সায়েন্টিফিক লাইফস্টাইল লিভ করতেছি, অ্যাকচুয়ালি উই বিকেম অ্যানিমেলিস্টিক, এবং অ্যানিমেলিস্টিক লাইফস্টাইলই কিন্তু আমরা লিভ করতেছি, বিকজ সায়েন্স ক্যানট অ্যান্সার ওয়াই আই শুড বিহেভ মরালি। সো এই কারণে আপনারা দেখবেন যে আসলে সচেতন হন, হ্যাঁ, রুখে দাঁড়ান, এই আহ্বানগুলো ব্যাপক মাত্রায় শুনতেছেন, বাট ইন রিয়েলিটি এভরি ক্রাইম, এটা হোক রেপ, এটা হোক হচ্ছে কি আসলে ঘুষ দুর্নীতি, অথবা সেন্সুয়াল প্লেজার ম্যাক্সিমাইজেশন করতে যায় আরেকজনের ক্ষতি, এগুলো ডে বাই ডে ইজ ইনক্রিজিং ডিউ টু দিস ওয়ার্ল্ড ভিউ। হ্যাঁ, যেটা তারা প্রমোট করছে, যেটা তোসিফে সুন্দর করে বলছে, বিকজ তারা আসলে যখন একটা এক্সটার্নাল এন্টিটি যে আমাদেরকে বলবে হোয়াট ইজ গুড অ্যান্ড ব্যাড, মরালিটি, এই ডেফিনেশনগুলো যে দিবে, এরকম একটা এন্টিটিকে যখন আমরা ডিনাই করলাম, তখন কিন্তু আমাদের কাছে আর দেয়ার ইজ নাথিং স্যাক্রেড, আমাদের কাছে আর কোনো স্যাক্রেড কোনো স্ট্যান্ডার্ড নাই। মেহমুদ ভাই, আপনার পয়েন্টটা থেকে যদি আমি একটু দুইটা কথা অ্যাড করি, মডারেটর ভাই, উইথ ইয়োর পারমিশন। Yes, please. মানুষের স্পেশাল নেচারটা আপনি যেটা বললেন, যে আমরা তো উই বিলিভ হিউম্যান বিংস আর স্পেশাল, রাইট? ইট ইজ ট্রু, হিউম্যান বিংস আর স্পেশাল, রাইট? সো বাট যখন আপনি চিন্তা করবেন যে মানুষ হচ্ছে জাস্ট একটা ডিফারেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস, আমি আর কাওয়া আসলে আমার ভাই ব্রাদারই। সো ডেফিনেটলি তখন কিন্তু কাওয়া যা মানুষতা, তো যখন আপনি চিন্তা করছেন কাওয়া যা মানুষতা, তাহলে কিন্তু মানুষের স্পেশাল স্ট্যাটাসটা থাকতেছে না। তার মানে আপনি একটা কাওয়াকে যে ডিগনিটি দিবেন, আপনি তো ডেফিনেটলি হিউম্যানকে আরও ভ্যালু দিবেন, রাইট? একটা সাপোজ একটা অবভিয়াসলি অল অ্যানিমালস ডিজার্ভ কাইন্ডনেস, বাট একটা অ্যানিমাল অফস্প্রিংকে যে আপনি যেভাবে দেখবেন, আপনি একটা হিউম্যান অফস্প্রিংকে তো নিশ্চয়ই একইভাবে দেখবেন না। কিন্তু অ্যাকর্ডিং টু দিস ভিউ, ওই অ্যানিমাল অফস্প্রিং এবং হিউম্যান অফস্প্রিংয়ের মধ্যে, হিউম্যান চাইল্ড, হিউম্যান বেবির মধ্যে কিন্তু আসলে কোনো পার্থক্য নাই, রাইট? এবং যদিও অনেকে লিসনাররা বলবে ভাই এগুলো তো এক্সট্রিম এক্সাম্পল, এগুলো দেন কেন? এক্সট্রিম এক্সাম্পল দেই, নাজি জার্মানি আর ইম্পিরিয়াল জাপান হিউম্যান এক্সপেরিমেন্ট করতো। হিউম্যান এক্সপেরিমেন্টের বেসিসটা কি ছিল? ইট ওয়াজ দিস, রাইট? বিকজ হিউম্যান তো অ্যাকর্ডিং টু সায়েন্টিফিক ওয়ার্ল্ড ভিউ, হিউম্যান তো অত স্পেশাল কিছু না। তা কেউ যদি ল্যাবে, এখন আমরা জানি যে বিভিন্ন ল্যাবে অ্যানিমাল টেস্টিং হয় না, রাইট? কসমেটিক্স সাপোজ ইজ টেস্টেড অন অ্যানিমালস এন্ড সো অন, রাইট? এটা নিয়ে অনেক ডিবেট আছে, সেটা আমরা হয়তো বা পরে করবো। বাট পয়েন্টটা হচ্ছে যে, সো অ্যানিমাল যদি টেস্টিং করা যায়, ইফ হিউম্যান বিইং ইজ জাস্ট ওয়ান কাইন্ড অফ অ্যানিমাল, তাহলে হিউম্যান বিইংয়ের ওপর এক্সপেরিমেন্ট কেন করা যাবে না? অ্যান্ড উই হ্যাভ সিন দ্যাট, রাইট? এবং এগুলা কনস্পিরেসি থিওরি না, এগুলো নিয়ে একটু স্টাডি করেন, সার্চ করেন, আপনি দেখবেন যে এরকম হরিড জিনিসপত্র হয়েছে 20th সেঞ্চুরিতে ইন দ্য নেম অফ সায়েন্স। ইভেন টু দ্যাট পয়েন্ট, যে আমরা যদি আমাদের দেশে কমন কিছু প্র্যাকটিসেস দেখি, আই রিমেম্বার ব্যাক ইন দ্য ডেজ, যেখানে ল্যাবে, অ্যাজ ইন লাইক ক্লাস 10-এর মোস্ট প্রবাবলি, ল্যাবে হচ্ছে ব্যাংক কাটা হইতো, জাস্ট টু শো দ্যাট দ্য অ্যানাটমিক্যাল feature of a frog and human being is the same. ছোটবেলা থেকে এটা এস্টাবলিশ করা হতো, and just thought popped in my mind যে আমরা তো ইভেন সমাজকে বিজ্ঞান দিয়ে অ্যাসেস করি, রাইট? সমাজ বিজ্ঞান, we experiment with the society, so human experimentation has been there. Now তৌসিফ ভাইয়ের কাছে the follow-up question সেটা হচ্ছে যে, is there any other way to assess society or life other than science, or as in like, is science, if science should not be the basis, or is there anything else? Are there other truths? Yeah, are there other truths, right?
Because for sure science is not the fundamental truth as we have established today. Hopefully we have successfully have done it. So what do you think? রাইট, আমরা এতক্ষণ যেটা এস্টাবলিশ করার চেষ্টা করলাম, আমরা কিন্তু সায়েন্স কি পারে না শুধু এটা বলি নাই, সায়েন্স কি পারে এটাও বলছি। অ্যান্ড সায়েন্সের যেটা টপিক মানে ম্যাটার, ওইখানে কিন্তু সায়েন্স ইজ এক্সেলেন্ট। হ্যাঁ, সায়েন্সের কাজে সায়েন্স এক্সেলেন্ট, বাট যেটা বুঝতে হবে এটা হচ্ছে সায়েন্সের যেটা কাজ না ওইখানে মাতবরি করা, যদি আমি এই টার্মটা ইউজ করি, মানে আমার যেটা টপিক না, আমি ফিজিক্সের টিচার, আমি এখন কেমিস্ট্রি টিচারের সাথে যদি মাতবরি করি যে কেমিস্ট্রি তো এইভাবে কাজ করে, ইটস এ প্রবলেম, এটা তো একটা স্টুপিড থিং। সো সায়েন্স ক্যান গিভ আস ট্রুথ ইন ইটস ফিল্ড, কিন্তু সায়েন্সের ফিল্ড ছাড়াও ট্রুথ পসিবল, মানে অন্য ট্রুথও আছে। যেমন ফর এক্সাম্পল একটা পোয়েট্রি, সে নজরুল ইসলামের বিদ্রোহী বা রবীন্দ্রনাথ বা শেক্সপিয়ারের একটা সো এইটার দিকে যদি আমি এখন সায়েন্টিফিক অ্যাপ্রোচ দিতে চাই, এটা কতটুকু মানে নজরুলের বিদ্রোহী বা শেক্সপিয়ারের একটা এসে, এটা একটা স্টোরি, এটা কতটুকু গুড আর কতটুকু আগলি, এটা আমি সায়েন্স দিয়ে কীভাবে করবো? ইট ইজ অ্যান এটা তো একটা রিয়েলাইজেশনের ব্যাপার, এটা হিউম্যান রিয়েলাইজেশন মানে হিউম্যানের যে ইমোশন টুয়ার্ডস সামথিং। আপনি বলবেন এটা আমার খুব ভালো লাগছে, আমি বলবো ভাই এই জিনিসটা আমার ভাল লাগে নাই। সো এই যে রিয়েলাইজেশন, হিউম্যান রিয়েলাইজেশন, এইটা তো সায়েন্সের ডিসকাশনের জায়গা না। কিন্তু কেউ যদি এখানে সায়েন্সকে নিয়ে আসতে চায়, ইটস এ প্রবলেম। অ্যাকর্ডিং টু সায়েন্স দুইটাই হচ্ছে সাউন্ড ওয়েভ, রাইট? দুইটাই সাউন্ড ওয়েভ। আপনি রবীন্দ্রনাথের কোনো কবিতা বললেন বা শেক্সপিয়ারের কোনো বললেন, ইট ইজ জাস্ট সাউন্ড ওয়েভ, রাইট? বাট এই যে এটা যেটা বললেন যে অ্যাস্থেটিক ট্রুথ, এটা তো কারো ভালো লাগে, এটা কারো খারাপ লাগে, এখানে কি সায়েন্সের কোনো রোল আছে? না। সায়েন্স যদি বলে আচ্ছা কি হলো, সে বলবে কত ওয়েভলেন্থ হয়েছে, ঠিক আছে, কতটুকু ওয়েভলেন্থের ভেরিয়েশন হয়েছে, কতটুকু অ্যাম্পলিটিউড ছিল ওই কবিতার, বাট হাউ বিউটিফুল ইজ দ্য পোয়েট্রি, এটা নিয়ে কি সায়েন্স কিছু বলতে পারে? এক্স্যাক্টলি সিমিলার এক্সাম্পল আপনি দিতে পারেন। মানে সেই একটা লোক একটা মহিলার পোর্ট্রে আঁকছে, মোনালিসা, ভিঞ্চি না? হ্যাঁ, লিওনার্দো দা ভিঞ্চি। সো সায়েন্স কি বলবে? সায়েন্স বলবে এখানে কালার কি কালার ইউজ করছে, হ্যাঁ, এটার মধ্যে কত টাকার কালার, কত টাকার অয়েল, ওই যে আর্টিস্টরা কি যেন, সো এগুলা দিয়ে সে এইটা করতে পারবে যে অ্যাজ কোয়ালিটি, মানে অ্যাজ ম্যাটেরিয়াল কোয়ালিটি মোনালিসার পিকচারটা কতটুকু ভ্যালুয়েবল, এটা সে করবে। বাট এটার দাম তো আসলে মিলিয়ন্স অফ ডলার। এইটা আপনি কি দিয়ে বের করলেন যে এটার প্রাইস মিলিয়ন্স অফ ডলার হওয়া উচিত? বিকজ সাম পিপল দে হ্যাভ এজিউম অর দে হ্যাভ দ্য রিয়েলাইজেশন ইট ইজ সামথিং লিওনার্দো দা ভিঞ্চি ফাটাই বলছে। কি ফাটাইছে আল্লাহ জানে। Even they tried science দিয়ে প্রমাণ করার জন্য যে স্মাইলের মধ্যে ঘটনা কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। I don't know what was the point. So ইমোশন আপনি কিভাবে এটা বের করবেন? এরপর ধরেন আমরা হিস্ট্রিকে তো আমরা স্বীকার করি, সে ওই পেইন্টিংটা কোন টাইমে ভিঞ্চি ড্র করছিল, এটা কেমনে আমরা সায়েন্স দিয়ে কীভাবে বের করবো? হাউ উইল গো ব্যাক টু দ্যাট পাস্ট অ্যান্ড উইল প্রুভ যে এটা ওই টাইমেই হয়েছিল এই কাজটা। এটা তো সায়েন্সের কাজ না। বাট কেউ কি অস্বীকার করে যে লিওনার্দো এটা ওই টাইমে এটা করছিল? এটা তো অস্বীকার করে না। ইট ইজ ট্রু, বাট ইট ক্যানট বি সায়েন্টিফিক্যালি প্রুভেন। নাম্বার 3, আমি যদি আরেকটা পয়েন্ট নিয়ে আসি, হ্যাঁ, বাট এক্স্যাক্টলি উনি যে এটা পেইন্ট করেছিলেন, উনি কিভাবে পেইন্ট করেছিলেন, রাইট? দিস আর নট থিংস দ্যাট ইউ ক্যান প্রুভ। আপনি তো এখন ওই সিচুয়েশনটা ওটা যদি করতে চান তাহলে আপনার রিক্রিয়েট করতে হবে ওই এক্সপেরিমেন্টটা। সেটার জন্য হচ্ছে আপনার ওরকম একজন আর্টিস্ট লাগবে, ঠিক আছে? ইউ গট দ্য পয়েন্ট, ইউ হ্যাভ টু দ্য এক্স্যাক্টলি গুড পয়েন্ট, রাইট? কার্বন ডেটিং ইজ দেয়ার, বাট ইস্যু হচ্ছে যে আমি যেটা বলতেছি এটা হচ্ছে গুড অর ব্যাড, আগলি অর বিউটিফুল, এই কোয়েশ্চেনটা তো থেকেই যায়। কেন এটা দাম বাড়লো? হাউ ডু ইউ প্রুভ সায়েন্টিফিক্যালি দ্যাট দ্য পেইন্টার এক্সিস্টেড? আরো আপনাকে আরো ইজি করার জন্য যদি দেই, আপনি সে মানে your 25th grandfather exist,
এটা আপনি কিভাবে সায়েন্টিফিক্যালি প্রুভ করবেন? ইজ নট দেয়ার। বাট আপনি তো স্বীকার করেন যে হ্যাঁ আমি যেহেতু আসি, আমার বাবা যেহেতু আছে, দাদা যেহেতু আছে, 25 পুরুষ আগেও কেউ ছিল, রাইট? সো ইট ইজ মেবি ইট ইজ অ্যান হিস্ট্রি অর ইট ইজ আ রেশনাল ডেরাইভেশন, The regularity of রেগুলারিটি। এখন আমি জানি না যে যারা সায়েন্টিজমে বিলিভ করে 25th গ্র্যান্ডফাদার বানর ছিল কিনা, বিকজ আমার 25th গ্র্যান্ডফাদারকে আমি দেখি নাই, ঠিক আছে, তার কোনো রেকর্ড নাই, তার নাম আমি জানি না, ঠিক আছে, তাকে এখন নিয়ে এসে কোনোভাবে এম্পিরিক্যালি অবজার্ভ করার উপায় নাই, বাট we believe he exists because we infer from our own existence. রাইট? সো আমরা এই পয়েন্টে যেটা বলতে চাই, which is very very important, এটা হচ্ছে যে scientism or science can describe all the reality is itself unscientific. মানে সায়েন্টিফিক ওয়ে অফ থিঙ্কিং সব কিছু বলতে পারে এটা আনসাইন্টিফিক, এবং এটা একটা ফিলোসফিক্যাল জিনিস অথবা একটা হিস্ট্রি থেকে আসতেছে, which is metaphysical. অ্যান্ড এই মেটাফিজিক্যাল ব্যাপারটা এটা সায়েন্সের টপিক না। সো যেটা সায়েন্সের টপিক না, এটা নিয়ে সায়েন্টিস্ট বা সায়েন্টিফিক ওয়ে অফ থিঙ্কিং এই অ্যাঙ্গেল থেকে এটা নিয়ে মাতবরি করা, দ্যাট ইজ আ প্রবলেম। এইটা বুঝতে হবে, এটা ওদের যতটুকু বুঝতে হবে এর চেয়ে বেশি সাধারণ মানুষের বুঝতে হবে যে ওরা এখানে আমাদেরকে ডিসিভ করতেছে। রিয়েল সায়েন্টিস্ট কিন্তু এটা বুঝে। সো ফর এক্সাম্পল ম্যাথমেটিক্যাল ট্রুথ, রাইট? তৌসিফ ভাই হচ্ছে রেশনাল ট্রুথসের কথা বলছে, রাইট? উনি হিস্টোরিক্যাল ট্রুথের কথা বলছে, অ্যাস্থেটিক ট্রুথের কথা বলছে, ম্যাথমেটিক্যাল ট্রুথস। এখন মেরান ভাই আপনারা যদি জিজ্ঞেস করি 10,000 মার্বেলের সাথে 10,000 মার্বেল যোগ করলে কয়টা মার্বেল পাইবেন? ম্যাথমেটিক্যালি 20,000। গুনছেন? এক্সপেরিমেন্ট করেন নাই? গুনেন নাই তো কেমনে বুঝলেন? দ্যাটস দ্য পয়েন্ট। অ্যাগেন দিস ইজ অলসো mathematical truths do not need empirical verification. Okay, got it. In fact, উল্টো mathematical truths যদি আপনি অ্যাকসেপ্ট না করেন, আপনি সায়েন্সই করতে পারবেন, আপনি ক্যালকুলেশন করবেন কেমনে? আরো ইম্পর্টেন্ট দেখেন, আপনি যদি একদম এই সায়েন্টিজমের উপর বেস করে থাকেন, ইউ নিড টু আস্ক, এই যে সায়েন্সই তো আমাদের বলে যে ইউ নিড টু আস্ক কোয়েশ্চেন্স, হ্যাঁ, ইন এভরি ম্যাটার। তাহলে আপনি কি, এটা কি পসিবল মানুষ কোয়েশ্চেন করবে? মানে তাকে লাইফ প্রসিড করা লাগবে কেমনে? শ্যাল আই বর্ন, মানে একদম প্রথম থেকে যদি দেখেন একটা বাচ্চা পেটের মধ্যে আছে, ইভেন ও পেটে আসার আগে তাকে কোয়েশ্চেন করা দরকার, শ্যাল আই বর্ন, ইজ ইট সাইন্টিফিক? শ্যাল আই ক্রাই আফটার বার্থ, ইজ ইট সাইন্টিফিক? উইল আই সাক মিল্ক ফ্রম মাই মাদার, ইজ ইট সাইন্টিফিক? লেট আস ডু দ্য এক্সপেরিমেন্ট। উইল আই ওয়াক, ইজ ইট সাইন্টিফিক টু ওয়াক? স্কুলে যাব, হোমওয়ার্ক কি করবো, ইজ ইট সাইন্টিফিক? খেলবো নাকি? স্টাডি কি বেশি করে করা দরকার, ইজ ইট সাইন্টিফিক? ইজ ইট স্টাডিং সায়েন্স ইজ সাইন্টিফিক ইটসেলফ? মানে বিফোর ইউ এন্টার স্টাডিং সায়েন্স, ইজ ইট সাইন্টিফিক টু স্টাডি সায়েন্স? এটা তো হরিবল অ্যাপ্রোচ। সো হাউ উইল প্রুভ এভরি aspect and every actions of your life? It is never possible. So in some cases you need to rely on history, you need to rely on mathematics, you need to rely on rational truths, sometimes belief, hypothesis. এগুলা দিয়েই তো আপনার লাইফকে আপনাকে চালাইতে হবে। ইভেন যারা হচ্ছে নিজেদেরকে প্রোক্লেইম করে দ্য বেস্ট সায়েন্টিস্ট, মানে যাদেরকে আমি বলতে চাই যে হচ্ছে সে হচ্ছে স্ট্যান্ডার্ড সায়েন্টিজমের, সে কি তার লাইফের প্রত্যেকটা আসপেক্টেই সায়েন্টিজমকে প্র্যাকটিস করতে পারে? ইট ইজ নেভার পসিবল। It is never possible. তখন তারা যেটা করে, তারা অন্য ভ্যালু নিয়ে আসে, ওইটা সায়েন্সের নামে চালায় দেয়। থ্যাংক ইউ সো মাচ মেহমুদ ভাই। তাহলে আজকে তো সায়েন্স পৌঁছে গেল, সায়েন্সের কাজটা কি তাহলে? হোয়াট ইজ দ্য রোল অফ সায়েন্স? রাইট, অ্যাকচুয়ালি সায়েন্সকে পচানো আমাদের কোনো অবজেক্টিভ ছিল না। না, আমরা বারবার বলছি পচাচ্ছি না। সায়েন্স আমাদের বেচারাকে অনেকে পচাইছে, সেকুলারিজমে পচাইছে অনেক আগে থেকে। রাইট, আমরা হয়তো ধরেন সায়েন্স ইজ নট এ ওয়েস্টার্ন থিং, যে কারণে হচ্ছে কি আমরা সায়েন্সকে পচাই দিব, বিকজ এটা তাদের মনোপলি না। ইভেন সায়েন্টিফিক মেথড, হ্যাঁ, যেটা নিয়ে হচ্ছে কি আমাদের আহনাফ ভাই অনেকক্ষণ ডিসকাশন করলেন, এই মেথডটা হচ্ছে কি আসলে ফার্স্ট ইন্ট্রোডিউস করছে একজন মুসলিম সায়েন্টিস্ট। হ্যাঁ, সো এটাকে ওয়েস্টার্ন চিন্তা করে আমরা অপোজ করার কোনো ওয়ে নাই, কিন্তু আসলে সায়েন্সের স্কোপ কতটুকু এবং তার স্কোপের বাইরে কি, এটা ওয়ার্ন করা হচ্ছে কি আমাদের কাজ ছিল। এবং রিসেন্ট টাইমে হচ্ছে কি ধরেন মানে আমাদের তরুণদের মধ্যে সবসময় একটা ওয়ার্ড পপুলার থাকে, এখন যেরকম কাঁচা বাদাম, হ্যাঁ, কিছুদিন আগে পপুলার ছিল কিছু একটা করে এটাই সায়েন্স, হ্যাঁ, এটাই সায়েন্স,
তো এই যে দেখেন, সে মনে করতেছে যে আসলে সব কিছু সায়েন্স, হ্যাঁ, খিচুড়ি পাকায় ফেলছে পুরা। তো ইভেন হচ্ছে কি তারা তাদের রিলেশনশিপকে বলে কেমিস্ট্রি। হ্যাঁ, সো এখানে আসলে লাভ, এটার মধ্যে আসলে কেমিস্ট্রির কি আছে, তাই না? সো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি যে একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে খুবই কি বলে একজন আরেকজনের প্রতি কমিটেড, ট্রাস্টওয়ার্দি। এখন যেই না হচ্ছে গিয়ে ওই ছেলেটা দেখলো যে মেয়েটা আরেকজনের সাথে পার্কে ঘুরতেছে, সাথে সাথে কি হবে? ইকুয়েশন গন্ডগোল। ইকুয়েশন গন্ডগোল। এটা কি আসলে কেমিস্ট্রি দিয়ে আপনি এক্সপ্লেইন করতে পারবেন? যদি তাই হয় তাহলে ওই ছেলের মাথায় যে কেমিস্ট্রির গন্ডগোলটা হয়, ওই কেমিস্ট্রি তো অবজারভেবল, ওইটা তাকে ইনজেকশন দিয়ে পুশ করে দিলেই তো আবার ওই মেয়েকে সে ভালোবাসবে। ইজ ইট? আচ্ছা, এইভাবে কিন্তু হিউম্যান কিন্তু কাজ করে না। তো সাইকোলজিকেও, হিউম্যান বিহেভিয়ারকেও যে সায়েন্স দিয়ে এক্সপ্লেন করা, ইটস এ ভেরি হচ্ছে গিয়ে কি বলবো অ্যাবসার্ড অ্যাপ্রোচ। হ্যাঁ, সো এখান থেকে আসলে আমরা ইউথদেরকে বের করে আনতে চাই। সো এখানে একটা গুড পয়েন্ট, আমি যদি ভাইয়ার পয়েন্টের সাথে আমি যদি একটু অ্যাড করি যে সায়েন্স ইজ আ টুল, এবং সায়েন্সকে টুল হিসাবেই দেখা উচিত, ঠিক আছে? সো টুলটা দিয়ে আমি কি করব, রাইট, দ্যাট ইজ আ ডিফারেন্ট ম্যাটার, ঠিক আছে? সেটা আমার ডিফারেন্ট ভ্যালু থেকে আসবে। সো আমি যদি একটা, ফর এক্সাম্পল, হোয়াট ডু ইউ ডু উইথ আ মোবাইল ফোন, এটা তো আর মোবাইল ফোন বলে দিবে না, এটা আপনার ভ্যালু সিস্টেম বলে দিবে যে আপনি মোবাইল ফোন নিয়ে কি করবেন। আপনি কি আপনার মাকে ফোন করে খোঁজ খবর নেবেন যে আম্মু কেমন আছো, শরীর ভালো আছে নাকি, নাকি আপনি ওইটা দিয়ে ইউ উইল কল সামওয়ান এলস, ইউনো? সো এই যে আপনি ওই টুলটাকে কিভাবে ইউজ করছেন, এটা তো ডেফিনেটলি সায়েন্স বলে দিচ্ছে না, মোবাইল ফোন বলে দিচ্ছে না, রাইট? সো সায়েন্সকে টুল হিসাবে দেখা উচিত। সায়েন্স আমাদেরকে ইট গিভস আস থিংস টু মেক আওয়ার লাইফস ইজিয়ার, ইট এক্সপ্লেইনস দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, অ্যান্ড দ্যাটস ইটস পারভিউ, অ্যান্ড জিনিসটাকে ওইটুকুই দেখা উচিত। এবং সেকেন্ডলি যেটা তৌসিফ ভাই বলছেন, সেটা হচ্ছে যে সায়েন্টিফিক থিঙ্কিং যদি বলি, ইট ইজ আ সাবসেট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং, রাইট? সো দের ইজ স্কোপ অফ ক্রিটিক্যাল থিঙ্কিং বিয়ন্ড সায়েন্টিফিক থিঙ্কিং। সো ফর এক্সাম্পল, ম্যাথমেটিক্যাল ট্রুথ নিয়ে কথা বলা হয়েছে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, ঠিক আছে? রেশনাল ট্রুথস, রাইট? সো দিজ আর অল ট্রুথস, এবং দিজ আর অল ক্রিটিক্যাল থিঙ্কিং, দ্য রেজাল্ট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। সো সায়েন্স শুড বি ভিউড অ্যাজ দ্যাট, যে এটা হচ্ছে একটা সাবসেট অফ দ্য রেশনাল মেথড, নট দি অনলি কাইন্ড অফ রেশনাল মেথড অর অনলি কাইন্ড অফ রেশনাল ট্রুথ। ওকে, সো আই থিঙ্ক নেক্সট পয়েন্ট যেটা আমরা ডিসকাস করতে পারি, বিকজ এটার সিগনিফিকেন্স যেটা, সেটা হচ্ছে যে অলওয়েজ আমরা যখন একটু আমাদের যখন একটু জ্ঞান হওয়া শুরু করছে বা বুঝ হওয়া শুরু করছে, অলওয়েজ ফেইথ ভার্সেস সায়েন্স, এখন আমরা এই ধরনের কিন্তু অনেক কিছু দেখি, রাইট? ফেইথ ভার্সেস সায়েন্স, এবং ওই ডিসকাশনগুলো যেটা হয় সাধারণত, যেখানে আমাদের অ্যাপ্রোচটা ডিফারেন্ট, আই থিঙ্ক, সেটা হচ্ছে ডিসকাশনে যে ফেইথ ক্যাম্পটা আছে, সে খুব খুব বলা যেতে পারে যে ব্যস্ত হয়ে যায় দেখানোর জন্য যে তার বিশ্বাসও সাইন্টিফিক। So that's why the term came blind faith. Blind faith, right, exactly. But আজকে আমরা যেটা দেখালাম, there is also blind science. Right, exactly. So either way, so পয়েন্টটা হচ্ছে, so এখন এই যে কনফ্লিক্ট যেটা আমাদেরকে দেখানো হয় between science and faith, এটা তো তৌসিফ ভাই একটা সুন্দর এক্সাম্পল এনেছেন, that of the এনলাইটেনমেন্টের সময় বা সায়েন্টিফিক রেভলিউশনের সময় সায়েন্টিস্ট বা থিঙ্কারদের সাথে চার্চের রিলেশনশিপ নিয়ে, রাইট? সো ওখানে আমরা একটা কনফ্লিক্ট দেখতে পাই, রাইট? সো এখন পয়েন্ট হচ্ছে যে এই কনফ্লিক্টটা কি অ্যাজ মুসলিমস আমাদের কালচারে এই কনফ্লিক্টটা আসলে আছে নাকি বা ছিল নাকি, ইন আওয়ার হিস্ট্রি এটা ছিল নাকি? মিরাজ ভাই একটা ইন্টারেস্টিং কথা বলছে অফ ইবনে আল হাইতাম, রাইট? যে হচ্ছে সায়েন্টিফিক মেথড নিয়ে ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাকচুয়ালি এক্সপাউন্ড অন ইনভেন্টর অফ সায়েন্টিফিক মেথডোলজি। সো পয়েন্টটা হচ্ছে, সো এই কনফ্লিক্টটা আমাদের কি এরকম কোনো, আমাদের হিস্ট্রিতে, আমাদের কালচারে কি আমরা এরকম কোনো কনফ্লিক্ট পাই নাকি? তৌসিফ ভাই। ওকে, এক্স্যাক্টলি, মানে ইস্যুটা হচ্ছে ফার্স্টে যেটা দেখা দরকার, আমরা প্রথমেই ভাঙছি যে আপনিও যেটা বললেন যে সায়েন্টিফিক মেথডোলজি অর সায়েন্স ইজ এ টুল, রাইট? অ্যান্ড হোয়াট ইজ রিলিজিয়াস ফেইথ? হ্যাঁ, এই দুইটাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, রিলিজিয়াস ফেইথ তো এটা একটা বিলিফ সিস্টেম থেকে বিলিফ সিস্টেমটা কি বলে আসলে? একটা হচ্ছে যে এটা হচ্ছে ক্রিয়েটরে বিলিভ করে যে বিয়ন্ড এভরি ম্যাটার দেয়ার ইজ এ ক্রিয়েটর, অ্যান্ড আফটার দ্য ম্যাটার দেয়ার ইজ আ ক্রিয়েটর, রাইট? সো এটা হচ্ছে বিলিফ সিস্টেম, এবং ওই ক্রিয়েটর ডুজ অ্যান্ড ডোন্টসগুলো বলে দিবে, রাইট অর রং, অ্যান্ড একটা লাইফস্টাইল দিবে। সো লাইফস্টাইল দেওয়া হচ্ছে রিলিজিয়াস ফেইথের কাজ। রিলিজিয়াস ফেইথের কাজ না দেখায় দেওয়া
যে মোবাইল ফোন কেমনে ইয়ে করবা, ম্যানুফ্যাকচার function করবা, কি? না ইভেন ফাংশন সে বলে দিবে, মানে আমি কি করব এটা রিলিজিয়াস ফেথ বলে দিতে পারে, বাট মোবাইল ফোন কি আমি বানাবো বা কিভাবে ম্যানুফ্যাকচার করব, ওই যে আমি সামটাইমস সারপ্রাইজ হই যে ডিউ টু এক্সট্রিম ফেথ সামটাইমস পিপল সে রকেট সায়েন্স এটাও তো কোরআন থেকে আসছে, বা এই টেকনোলজি এটাও তো সামটাইমস ক্রিশ্চিয়ানরাও ক্লেম করতে চায় যে এটাও তাদের ওইখানে তাদের রিলিজিয়াস স্ক্রিপচারে এই হিন্টস দেয়া আছে। এবং এগুলো আনার জন্য ইভেন যদি রিলিজিয়াস স্ক্রিপচার নাও থাকতো তাইলেও রকেট সায়েন্স, এরপর ওই যে অ্যাডভান্সমেন্ট, যেমন ধরেন ওই যে আমরা হিস্ট্রিতে যখন মেসেঞ্জারদের ডিসকাশন শুনি, সে দ্য টাইম অফ ফারাও, হ্যাঁ, প্রফেট মুসা, তো প্রফেট মুসা আসার পর থেকে তো সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট ফেরাউনদের আরম্ভ হয় নাই, ওরা তো আগে থেকেই পিরামিড বানাইছে, তাহলে পিরামিড বানাইতে তো তাদের রিলিজিয়াস ফেথ লাগে নাই, সো এটা তারা বানাইছে। সো ক্রিশ্চিয়ানিটিকে আমরা দেখছি আবার অন দ্য আদার হ্যান্ড যে খ্রিশ্চিয়ানরা যতদিন পর্যন্ত ক্রিশ্চিয়ানিটিকে খুব স্ট্রংভাবে ধরে রাখছিল, আমরা তাদেরকে সায়েন্টিফিক ডেভেলপমেন্টের অ্যাঙ্গেল থেকে পিছায় থাকতে দেখছি। আই ডোন্ট নো ওয়াই, মেবি দ্য পিপল হু গেভ দ্য মানে টুক দ্য রিলিজিয়ন, দে ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, মানে দে কন্ট্রাডিক্টস সায়েন্স অ্যান্ড দেয়ার রিলিজিয়ন, মেবি দ্যাট ক্যান বি দ্য থিং। আমি রিলিজিয়নকে দোষ দিতে চাই না, বাট মেবি দ্য পিপল হু পোর্ট্রে, তারা ঠিক মতো জিনিসটাকে বুঝে নাই, দ্যাটস ওয়াই দ্য ম্যানিফেস্টেশন ওয়াজ লাইক দিস। অ্যান্ড দ্য ফিলোসফার্স অ্যান্ড থিঙ্কার্স, তারা যখন ক্রিশ্চিয়ানিটিকে আ বিট ইরেশনাল পাইছে এই জায়গাটাতে, যে আমরা যেটা চিন্তা করে পাইতেছি, টেনজিবল রিয়ালিটিকে অ্যাসেস করে যেটা পাইতেছি, ওইটার সাথে স্ক্রিপচার অফ ক্রিশ্চিয়ানিটি তো অ্যাগ্রি করতেছে না, তাইলে ব্যাপারটা আসলে কি? তাইলে মেবি ক্রিশ্চিয়ানিটি অর দি স্ক্রিপচার ইজ সামথিং, ওই যে আপনারা যেটা বলেন ভুগিচুগি, রাইট? সো যখন ব্যাপারটা এরকম, তখন ওরা কি করছে, এই ফিলোসফার্স অ্যান্ড থিঙ্কার্সরা যখন রিলিজিয়নকে সরায় দিল তাদের লাইফ থেকে, এরপর যখন আমরা দেখলাম ফ্রেঞ্চ রেভলিউশন আসছে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, এটা হচ্ছে ক্রিশ্চিয়ান ফেইথের আসপেক্ট থেকে আমি হিস্ট্রিটাকে এইভাবেই দেখছি, এবং দ্য স্টাডিজ লাইক দিস। অন দ্য আদার হ্যান্ড, মানে আমরা যারা মুসলিম, আমাদের হিস্ট্রিটা যদি আমি দেখি, যে ইট ওয়াজ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হু ওয়াজ অ্যান ইলিটারেট প্রফেট, যে হিস্ট্রিতে পাওয়া যায় যে ই কুডন্ট রিড অ্যান্ড রাইট, বাট হি কেম উইথ দ্য রেভেলেশন অ্যান্ড দ্য বুক। হ্যাঁ, তখন দেখেন আরবদের বা মুসলিমদের ওই সময়ে কি অবস্থা ছিল, তারা কিন্তু টেকনোলজিতে কোনো মানে তাদের পারদর্শিতা ছিল না, বাট অ্যাজ টাইম প্যাসেস, আমি অবাক হইলাম, কালকে একটু দেখতেছিলাম, মুসলিমদের লেখা কিছু না, ওই আপনারা গুগল সার্চ দিলেই পাবেন, হ্যাঁ, এনসাইক্লোপিডিয়াগুলাতেই আছে, যে একটু আগে আপনারা ইবনে হাইথামের নাম বলতেছেন, যে ইনভেন্টর অফ সায়েন্টিফিক মেথোডোলজি, এই যে আমরা যেই ডিসকাশনটা করলাম, যে অবজারভেবল রিয়ালিটি, দেন হাইপোথিসিস, দেন এক্সপেরিমেন্ট, থিওরি অ্যান্ড আলটিমেটলি ল, এই প্রসেসটার ওয়ান অফ দ্য ক্রিয়েটর হচ্ছে দিস ম্যান। হ্যাঁ, সো ইবনে হাইথাম, এটা কত সালের কথা বলতেছি, 1000-এর আগে, এবং এই 1000-এর আগে বা এই সময় আপনি যত সায়েন্টিস্ট ওয়ার্ল্ড ওয়াইড পাবেন, এগুলো সব হচ্ছে মুসলিম সায়েন্টিস্ট। ঘটনাটা কি আসলে, রিলিজিয়ান আসছে, রিলিজিয়ান আইসা সায়েন্সটাকে বের করে নিয়ে আসছে, অ্যান্ড অল দিস পিপল লাইক ইবনে হাইথাম, আল জাওয়াহিরি, 936-1013, মানে 936 সালে তার জন্ম। সো ওই সময়ের কথা বলতেছি, said to be the father of modern surgery. So he was physician, he was a surgeon, he was a chemist at the same time, and he was a good Muslim scholar. আব্বাস ইবনে ফিরনাস, সে আরও আগে 887 সালে তার মৃত্যু হয়েছে, 810-এ তার জন্ম। সো সে নাকি ওই যে এরোপ্লেন, রাইট ব্রাদার্সদের অনেক আগে সে হচ্ছে এরোপ্লেন চালানোর যে সে হচ্ছে ওই ট্রায়াল দিছিল আর কি। হ্যাঁ, সো দেখতেছি এগুলো হচ্ছে আফটার ইসলাম, মানে ইসলাম আসার পর এগুলো আসা শুরু হয়েছে। আল বিরুনি, হি ওয়াজ এ ফিজিক্স, হি ওয়াজ মানে এক্সেলেন্ট ইন ফিজিক্স, ম্যাথস, অ্যাস্ট্রোনমি অ্যান্ড ন্যাচারাল সায়েন্সে তার ভালো কন্ট্রিবিউশন আছে। ইবনে সিনার কথা তো বাদই দিলাম, তার 450 বুকস ছিল ওই সময়, 980-তে, ঠিক আছে। 450 বুকসের মধ্যে শুধু 40টা বুক হচ্ছে মেডিসিনের উপর। হ্যাঁ, অ্যান্ড আল কানুন ওয়াজ আ ফেমাস বুক। আমরা যারা মেডিকেল সায়েন্সে পড়ছি, মেডিকেল সায়েন্স নিয়ে জানি, আমরা জানি আল কানুন ইভেন 1600 সাল পর্যন্ত, ইভেন এখনও ফার্মাকোলজি সাবজেক্ট আছে, যারা মেডিকেল সায়েন্সে পড়ে এরা জানে, ওইখানে এখনও ইবনে সিনার এই আল কানুন বইয়ের নাম আসে।
বাট নামগুলো আপনারা যদি দেখেন এটাও আবার আরেকটু পলিটিক্সের সাথে আই এম সরি যে বারবার পলিটিক্স চলে আসতেছে। তার নাম ইবনে সিনা দেয়া নাই, এইফ সিনা দেয়া আছে, আমি জানি না কেন। এরপর আল রাজি ওয়াজ আ ভেরি ফেমাস সায়েন্টিস্ট ডিউরিং দ্যাট টাইম, তার নামও আল রাজি দেয়া নাই, তার নাম রেইজেস দেয়া আছে। আই ডোন্ট নো ওয়াই, দিস ইজ ফর দ্য অডিয়েন্স, মেবি দে ক্যান স্ক্রুটিনাইজ ওয়াই। Ibn Rushd, Al-Nafis, so you can go on and on, you will get a number of scientists. So আমি যেটা বলতেছি যে রিলিজিয়াস ফেইথ অ্যান্ড সায়েন্টিফিক প্রোগ্রেসকে আমি কন্ট্রাডিক্টরি দেখতেছি না। মেবি ইন সাম রিলিজিয়ান দে টুক মানে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট অ্যাজ আ থ্রেট টু দেয়ার স্ক্রিপচার অ্যান্ড দেয়ার রিলিজিয়ান, যে তাদের কোনো কিছু আবার রিভিল হয়ে যাইতেছে কিনা। হ্যাঁ, এটা দেখা যায় হিস্ট্রিতে। বাট ইন আদার রিলিজিয়ান লাইক ইসলাম আমরা দেখতেছি যে তারা লাইব্রেরি টাইব্রেরি বানায় বসে আছে। এরপর মানে হাউস অফ কি বলে এটাকে, হাউস অফ উইজডম, হ্যাঁ, এই নাম দিয়ে হচ্ছে দ্য ক্যাপিটাল সিটি বাগদাদ টাগদাদ, এই জায়গাগুলোতে ইসলামের ক্যাপিটাল সিটি ছিল ওই সময়, তারা হচ্ছে এই জায়গাগুলোকে নিয়ে আসছে। সো মানে এখানে কন্ট্রাডিকশনের কিছুই নাই, এখানে রিলিজিয়াস ফেইথ কি জিনিস এটা বোঝা দরকার, অ্যান্ড সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট অর প্রোগ্রেস কি জিনিস এটা বোঝা দরকার। রিলিজিয়াস ফেইথ বলে দিবে যে সায়েন্সটা কিভাবে কাজে লাগাইতে হবে, আর সায়েন্স মানুষের লাইফকে কমফোর্ট দিতে থাকবে, এবং হিউম্যান বিইংয়ের উৎকর্ষতা সাধন যেটা, এটা আলটিমেটলি এই দুইটার আমার কাছে কেন যেন মনে হয়, ইটস মাই ওন আন্ডারস্ট্যান্ডিং যে এই দুইটাকে যদি ব্লেন্ড করা যাইতো তাইলে হচ্ছে মানুষের লাইফ ইয়ের দিক থেকে মানুষের হার্ট ট্রাঙ্কুইলিটি পাইতো, এবং হচ্ছে মানুষের লাইফও খুবই মানে স্মুথ হইতো। আমার কাছে তাই মনে হয় আর কি, আমি কোনো কন্ট্রাডিকশন দেখি না আর কি। যারাই কন্ট্রাডিকশন নিয়ে আসার চেষ্টা করছে, মেবি ইফ দে আর রিলিজিয়াস পিপল, দে ওয়ান্ট টু হিন্ডার দ্য প্রোগ্রেস অফ সায়েন্স, অ্যান্ড দ্য সায়েন্টিফিক পিপল দে ওয়ান্ট টু হিন্ডার দ্য রিলিজিয়াস এক্সপ্রেশন অ্যান্ড রিলিজিয়াস ইমোশন অ্যান্ড রিলিজিয়াস যে মানুষের যে আপলিফট অ্যাজ এ হিউম্যান বিং, এটার আপলিফটের জায়গা থেকে তাদেরকে কেন যেন আমি দেখলাম যে মানুষকে ধৈরাই না কেমন যেন বানর বানানোর, স্টোন বানানোর, চেয়ার টেবিল বানায় দেওয়ার একটা প্রয়াস তাদের মধ্যে দেখা যায়। সো বোথ আর আই উইল সে বোথ আর ব্যাকওয়ার্ড। যদি আমরা পোপদেরকে ব্যাকওয়ার্ড বলি বা খ্রিস্টিয়ান রিলিজিয়াস পিপল তাদেরকে যদি ব্যাকওয়ার্ড বলি, দ্য সায়েন্টিস্ট যারা মানুষকে বানরের কাতারে নিয়ে আসতে চায়, আপনার আর্নাব ভাইয়ের কাউয়ার কাতারে নিয়ে আসতে চায়, they are also backward in my opinion. All right. This to the point has been a very good discussion. So coming back to the original point, যে আমরা যে জিনিসগুলো আজকে hopefully show করতে পারলাম, যে and thanks to all of you, যে science and religion, they don't really contradict to the last remark, and scientism, and as in like science ke jodi religion er katare feli or faith er katare feli, rather ekta faith ba ekta understanding, if I may, jekhan theke ashole science er jonmo, science er kajta, when science has its own specific activity, right, just like law, let's say, right, or any other aspect of the human society. So scientism cannot be the basis of understanding how I should be leading my life, right? That is something amra ajke cheshta korlam ye. So then and of course even science comes from the rational faculty of human brain, right? Human mind. So how can we use our rational faculty to understand how we should lead our life? মানে আমাদের লাইফকে আমরা কিভাবে লিড করা উচিত, এটা ফর শিওর সায়েন্স বলতে পারবে না। তাহলে হু ক্যান? ওকে, আমি প্লিজ যদি একটু ডিসকাস করি। সো মোট কথা হচ্ছে সায়েন্টিফিক থিঙ্কিং অনেক সংকীর্ণ, এটা স্পেসিফিক ম্যাটেরিয়াল রিয়ালিটি নিয়ে ডিল করে। আমাদের যেটা দরকার প্রাথমিকভাবে সেটা হচ্ছে এই বিজ্ঞানের যে সংকীর্ণতা, এই যে একটা কেজের মতো, রাইট, যে বিজ্ঞানের বাইরে কোনো কিছু আমি নিচ্ছি না, অথবা সব কিছুকে আমি বিজ্ঞান দ্বারা জাজ করার চেষ্টা করছি, এই সংকীর্ণতা থেকে বের হয়ে আসতে হবে মেন্টালি। উই হ্যাভ টু কাম আউট অফ দিস কেজ, সো টু স্পিক, রাইট?
এটা হচ্ছে ফার্স্ট থিং। অ্যান্ড সেকেন্ডলি যারা হচ্ছে, আমি এখানে একটু জাস্ট টু গিভ আ শাউট আউট, যারা হচ্ছে রিলিজিয়াস পিপল, যারা তাদের সাপোজ রিলিজিয়নকে, তাদের বিলিফকে, তাদের ফেথকে তারা সায়েন্টিফিক্যালি ভেরিফাই করতে চায়, আমি বলবো যে এই কাজটা করতে যে আপনি আসলে অনেক ক্ষেত্রে আপনার নিজের বিশ্বাসকেই ফলসিফিকেশনের সামনে দিয়ে দিচ্ছেন, বিকজ সায়েন্স ক্যান বি ফলসিফাইড, যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম। এনি সায়েন্টিফিক বিলিফ ক্যান বি ফলসিফাইড। এবং আমি আপনাদেরকে বলবো যে এত ব্যস্ত হয়ে যায় না, ঠিক আছে, আপনাদের বিশ্বাস যে বৈজ্ঞানিক এটা প্রমাণ করার জন্য। রাদার যখন এটা আপনাকে কেউ জিজ্ঞেস করবে যে ভাই আপনার বিশ্বাস কি আদৌ বৈজ্ঞানিক, এটা তো বৈজ্ঞানিক না, তখন আপনার জিজ্ঞেস করা উচিত পাল্টা থাকে যে ভাই বিজ্ঞানের লিমিটস কি। এবং আজকে আমাদের ডিসকাশনটা মেনলি এটাই ছিল, টু ডিসকাস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যে হোয়াট আর দ্য লিমিটস অফ সায়েন্স। সায়েন্স ক্যানট টেল আস অট, সায়েন্স ক্যান টেল আস ইজ অ্যান্ড অনলি ইজ। Ought has to come from somewhere else. সেটা কোথা থেকে আসবে সেই জায়গায় আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি, মানে ইন আওয়ার সিরিজ অফ পডকাস্ট। বাট আজকে হয়তোবা আমরা সেটা কোথা থেকে আসবে সেটা ডিসকাশন করিনি, বাট ডেফিনেটলি আমরা এইটুকু বুঝতে পেরেছি যে ইজ থেকে অটে যাওয়া যায় না, রাইট? ought has to come from somewhere else. সেটা কোথায় সেটা দিয়ে আমরা হয়তো ডিসকাস করবো। সো এখন আমাদের যেটা করা লাগবে, আপনার যদি কোয়েশ্চেন এর অ্যান্সার দিই, তাহলে আমাদের রেশনাল ফ্যাকাল্টি ইউজ করা লাগবে টু study or understand our existence, the reasons behind our existence, যেটা again সায়েন্স বলতে পারে না। সায়েন্স আমাদের এক্সিস্টেন্সের, যেটা হয়তো আমরা নেক্সট দিন আরও আলোচনা করব, মেকানিজম সে এক্সপ্লেন করতে পারে, বাট কেন আমরা এক্সিস্ট করি, কিভাবে আমরা এক্সিস্ট করি, রাইট, এগুলোর অ্যান্সার কিন্তু সায়েন্স দিতে পারে না। ইট ক্যান অনলি এক্সপ্লেন দ্য মেকানিজম। সো আমাদের এখন আমাদের রেশনাল ফ্যাকাল্টি ব্যবহার করতে হবে, আমাদের চিন্তা ব্যবহার করতে হবে টু ক্রিটিক্যালি এক্সামিন দ্য রিয়ালিটি, আমাদের বাস্তবতা বলতে দ্য ম্যাটেরিয়াল রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড, অফ আওয়ার সেলস, অফ হিউম্যান বিংস। অ্যান্ড এটার মাধ্যমে একটা চিন্তা করা যে কীভাবে হোয়াট আর দ্য বেসিক ফান্ডামেন্টাল ট্রুথস অফ লাইফ, রাইট? এবং যখন আমরা সেটা আলোচনা করতে পারবো যে আমরা কিভাবে আসলাম, কেন আসলাম, কোথায় যাব, রাইট, দিস ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স, তখন বেসিক্যালি আমরা উই ক্যান ফাইনালি স্টার্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট উইল অ্যাকচুয়ালি মেক আস ট্র্যাঙ্কুইল। So the question should be, is your faith scientific? That's not the question. Rather, the question should be, is your faith rational? Right. Thank you so much for listening, and please, as always, comment, share your thoughts. You can always reach us through the comment in the Facebook, and hopefully we'll get to be with you guys soon. Thank you so much. Assalamualaikum.